আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সম্মানিত দর্শক, শ্রোতা, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেফালী আক্তার সেতু, অ্যাপারচার ও এনএম ট্রাস্টের যৌথভাবে আয়োজন করোনাকালে আলাপন অনুষ্ঠানের নবম পর্বে। প্রিয় দর্শক, আশা করি এই করোনাকালে সকলে নিরাপদে আছেন, আজকের দিনটিতে ভালো আছেন ও সুরক্ষিত আছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা করছি। যারা এই অনুষ্ঠানটি দেখেন দেশ ও দেশের বাইরে থেকে, তারা সকলেই আমাদের খুব পরিচিত প্রিয় মানুষ, কেউ অগ্রজ, কেউ অনুজ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং যারা পরে এসে আমাদের সাথে যুক্ত হবেন, তাদের সকলকে অনেক অনেক প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধিতা বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও কাজ নিয়ে কথোপকথনে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো এবারও আফরোজা মুক্তা রয়েছেন আমাদের সাথে। প্রতিবন্ধী মানুষদের সংগঠন টার্নিং পয়েন্টের সহায়তায় ইশারা ভাষায়ও আলোচনা প্রদর্শিত হচ্ছে। আপনার মূল্যবান প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করবে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। আশা করছি আপনারা সবাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের অতিথিকে ডেকে নেওয়ার আগে আমি মঈন ভাইকে যুক্ত করে নিচ্ছি। এস এম মঈন আহমেদ করোনাকালে আলাপন অ্যাপারচার ও এনএম ট্রাস্ট যৌথভাবে আয়োজন করছে। আমার সাথে বরাবরের মতো আছেন মঈন ভাই, এস এম মঈন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি তো সবাই ভালো আছি, ইনশাআল্লাহ সবাই আমরা ভালো আছি। আমাদের বাকি অতিথিদেরকে আমরা ডেকে নিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের সম্মানিত অতিথিদের আমি ডেকে নিতে চাই। এ পর্বে নেতৃত্ব স্থানীয় আলোচক কর্মীর জোরে আছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসেবিলিটিস সিডিডি এর সহকারী পরিচালক প্রশিক্ষণ আনিকা রহমান লিপি এবং প্রতিবন্ধিতা ও উন্নয়ন বিশেষজ্ঞ ডাক্তার নাফিসুর রহমান। নাফিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা হলো। লিপি কেমন আছেন? জি ভালো আছি, আসলে অনেকদিন পর সবার সাথে দেখা হলো। নাফিস ভাই ও লিপি আপাকে আমাদের করোনাকালে আলাপন অনুষ্ঠানের নবম পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করি সুস্থ আছেন, ধন্যবাদ, ভালো আছেন, সুরক্ষিত আছেন। জি জি, আপনাদের দোয়া। দুজনেই প্রতিবন্ধিতা বিষয়ে ও প্রতিবন্ধী মানুষদের অধিকার আন্দোলন ও সংগঠন গড়ায় কাজ করে চলেছেন প্রায় 3 দশক। আমি নাফিস ভাই ও লিপি আপাকে আমাদের সম্মানিত দর্শকদের সাথে ছোট করে একটু পরিচিতি ঘটানোর চেষ্টা করছি। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়া আনিকা রহমান লিপি বাসায় মা বাবা ভাই বোনদের কাছে পড়ালেখা শিখেছেন আর বই পড়ে পড়ে নিজেকে তৈরি করেছেন। 1992 সালে SARPV নামক এক স্থানীয় সংগঠনের সাথে যুক্ত হবার পর প্রতিবন্ধী মানুষদের সংগ্রামকে সম্যক উপলব্ধি করেন ও নিজেকেও যুক্ত করেন সেই সংগ্রামে। একই ধারাবাহিকতায় পেশাগত জীবনে শুরু করেন সিডিডিতে 1996-এ অন্যতম একজন প্রতিষ্ঠাতা কর্মী হিসেবে। প্রতিষ্ঠাতা বিষয়ে নানান ধরনের মানুষদের জন্য শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মী, মা বাবা, পরিবার, প্রতিবন্ধী মানুষ সকলের জন্যই প্রশিক্ষণ, চাহিদা নিরূপণ, অধ্যেয় পদ্ধতি, কৌশল, সহায়ক উপকরণ তৈরিতেও প্রশিক্ষণ পরিচালনা ও ব্যবস্থাপনায় দক্ষ আনিকা রহমান লিপি বর্তমানে সিডিডির প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে আছেন। ময়মনসিংহ মেডিকেল থেকে ডাক্তারি
পড়াশোনা শেষে ডাক্তার নাফিজুর রহমান পেশাগত জীবন শুরুর কয়েক বছরের মধ্যেই তা ছেড়ে দিয়ে প্রতিবন্ধী মানুষদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে যুক্ত করেন। অ্যাকশন এইড বাংলাদেশ নামের বেসরকারি সংস্থায় কাজ নিয়ে একই ধারাবাহিকতায় ২০০২ সাল থেকে প্রতিবন্ধী মানুষদের অন্যতম জাতীয় সংগঠন ন্যাশনাল ফোরাম অফ অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ দ্য ডিসেবিলিটিস NFOWD তে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ১৫ বছর। সেই সুবাদে বাংলাদেশ সরকারের প্রতিবন্ধিতা বিষয়ক অধিকাংশ প্রথম সারির ও জরুরি নথিসমূহের খসড়া প্রণয়নে তিনি সবিশেষ ভূমিকা রাখেন, যার সর্বশেষ সংযোজন ২০১৭ সালে জাতিসংঘে সরকার উপস্থাপিত প্রতিবন্ধী মানুষদের অধিকার সনদ UNCRPD বিষয়ক প্রতিবেদন এবং সরকারি কর্মীদের প্রশিক্ষণেও তিনি সমক্ষ সারির কর্মী। ডক্টর নাফিজুর রহমান একজন আইজেনহাওয়ার ফেলো। তার সাম্প্রতিক দুটি গবেষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ: ইউরোপীয় ইউনিয়নের জন্য বাংলাদেশের প্রতিবন্ধিতা বিষয়ের মূলধারায় অন্তর্ভুক্তির অবস্থানপত্র এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে অধিকতর অন্তর্ভুক্তিমূলক করার জন্য পরিকল্পনা বিভাগের জন্য ঘাটতি বিশ্লেষণ। ধন্যবাদ। আপনাদের মতো দুজন গুণী মানুষের সান্নিধ্য আজকে কিছুক্ষণ পাবো। নিজেকে খুবই গর্বিত লাগছে, খুবই আনন্দিত। মঈন ভাই, আপনার শুনতে পাচ্ছি না। মঈন ভাই মিউট করা। হ্যাঁ, হ্যাঁ, শুরুতেই আমি সেতুকেও একটু শুভেচ্ছা দিয়ে দিই। অ্যাপারচার এবং এই মূলত এই কাজটা শুরু করেছে জুন থেকে সেতু, এবং আমাকে বলার পরেই আমি আসলে আমার খুব পরিচিত এবং নির্ভরযোগ্য সব মানুষগুলোর কাছে আমার যাওয়ার একটা সুযোগ হয়েছে, যে মানুষগুলোর সাথে আমার অনেক দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আছে, এবং এই করোনা কালে তাদের সাথে একটা আলাপের সুযোগ তৈরি করার জন্য অ্যাপারচারকে, সেতুকে বিশেষ ধন্যবাদ জানাই। আমরা আজকে আলোচনায় যাওয়ার আগে আমি একটু করে জানিয়ে দিতে চাই, আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন অন্যান্য সবাই, আপনারা আপনাদের মতামতগুলো লিখে জানান এবং পরামর্শ জানান। আমরা এগুলা এখানে আলাপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এবং পাশাপাশি আমরা একটা জিনিস একটু বলতে চাই, আপনারা এখানে দেখছেন মুক্তা গত আমাদের প্রথম অনুষ্ঠান থেকেই মুক্তা ইশারা ভাষায় কথা বলছেন। আমাদের ইশারা ভাষায় যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী যে মানুষ জনগোষ্ঠী আছে, তাদেরকে আমাদের আলোচনাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য মুক্তা নিজের থেকে বলেছে আমি কাজ করব আপনাদের সাথে, তাদের কাছে এই বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার জন্য। গতকাল ছিল আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস। এটা জাতিসংঘ ঘোষণা করেছে 2018 দিকে করছে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর আসলে মূলত 1951 সালে যে শ্রবণ প্রতিবন্ধী মানুষদের জন্য যে বিশ্ব সংস্থা ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডেফ WFD, এটা নাফিজ ভাই আনিকা এগুলোর ব্যাপারে অনেক ভালো জানে, বলতে পারবে। তখন প্রতিষ্ঠিত হয় যে 23শে সেপ্টেম্বর। সেই 23শে সেপ্টেম্বরকেই গেল আসলে এই দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, ইশারা ভাষা দিবস। কারণ 23শে সেপ্টেম্বর তাদের প্রতিষ্ঠা বার্ষিকী হওয়া, এবং তারা এই সেপ্টেম্বরের চতুর্থ বা শেষ সপ্তাহে 1958 সাল থেকেই প্রতিবন্ধী মানুষদের, শ্রবণ প্রতিবন্ধী মানুষদের অধিকার সপ্তাহ হিসাবে পালন করে আসছে। সেই উপলক্ষে আমরা বলতে পারি যে আফরোজা মুক্তাকে আমাদের সাথে পাওয়া একটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আফরোজা মুক্তাকে আমি আজকে অনুরোধ করব, ইশারা ভাষার পাশাপাশি সে আসলে দ্বিভাষী। আমরা যদি বলি সে দুই ভাষায় আসলে কথা বলে, ইশারা ভাষা তার প্রথম ভাষা, মাতৃভাষা, এবং বাংলা ভাষায় সে কথা বলে। সে যদি আমাদেরকে ইশারা ভাষার বিষয়ে কিছু আমাদেরকে একটু জানিয়ে নেয় আলোচনার শুরুতেই। আফরোজা মুক্তা।
আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দুঃখিত, আমার হয়তো একটু অসুবিধা হবে, আমি কথা ইশারা দুইটাই একসাথে বলছি। তো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো আপনারা সবাই জানেন আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালিত হচ্ছে। আসলে আমার একসাথে দুইটা করার কারণে হয়তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি তাহলে পড়বো? আমি যদি তোমার হয়ে কি আমি কিছু বলতে পারবো, সেটা কি তুমি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমি ওইটাই করি। হ্যাঁ, কারণ হচ্ছে একসাথে করতে গেলে হচ্ছে অনেক সময়ের ব্যাপার আছে, তাছাড়া হচ্ছে আচ্ছা, আচ্ছা, আমিও ঠিক করে আছে। দিতে পারি। সেতু সেতু কি আমি কিছু বলবে নাকি আমি বলবো? আপনি পড়েন তাহলে। আচ্ছা, আফরোজা মুক্তার সাথে আফরোজা মুক্তা আসলে ইশারা ভাষায় যে কথাটা বলছে, ওর নিজের জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে খুব জরুরি আমাদেরকে বোঝাটা। ইশারা ভাষাটা আসলে মানুষের আদিতম ভাষা, আমরা যদি যেভাবে বুঝি। আফরোজা মুক্তা তার পরিবারের সদস্যদের কারণেই ইশারা ভাষাটা আগে শিখেছে, এবং মানুষ আসলে অর্থবহ কথা বলা শুরু করার আগে ইশারায় বিকল্প মাধ্যমে আসলে অন্য কারো মনোযোগ কাড়ার চেষ্টা করেছে এবং একে অন্যের সাথে যোগাযোগ করতে চেয়েছে। আর মানুষের যোগাযোগ ইশারা আকার আঙ্গিতেই আসলে প্রথম সেতু বন্ধটা জোরটা তৈরি করেছে আমাদের। এই মুহূর্তে নানান ধরনের যোগাযোগ মাধ্যম আর কৌশল আছে আমাদের, কিন্তু ইশারা ভাষার প্রয়োজনীয়তা অনেক বেশি, এখনো অনেক বড় একটা জনগোষ্ঠীর জন্য। আমরা যদি বলি যে শ্রবণ প্রতিবন্ধী মানুষ, বাক প্রতিবন্ধী মানুষ, তাদের সাথে যোগাযোগের একটা একটা মাধ্যম, অন্যতম মাধ্যম হলো ইশারা ভাষা। এই মুহূর্তে পৃথিবীর প্রায় 7 কোটি মানুষ, আফরোজা মুক্তা আমাকে বললো যে প্রায় 7 কোটি মানুষ আছে যারা ইশারা ভাষায় কথা বলে, এবং এই মানুষগুলার সাথে অন্যান্য যে মানুষগুলা তাদেরকে বুঝতে চায়, যে মানুষগুলার ভেতরে একটু তাদের সাথে যোগাযোগ করতে যায়, সেরকম সহানুভূতিশূন্য মানুষরাও তারাও ইশারা ভাষাটা বোঝার চেষ্টা করে, বলে। বাংলাদেশে আছে প্রায় 30 লাখের মতো শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ, যাদের আসলে তুলনামূলকভাবে শ্রবণ শক্তি কম বা কথা বলায় নানান ধরনের সীমাবদ্ধতা আছে। ইশারা ভাষার মাধ্যমে তারা তাদের চাহিদার কথা, ভালো লাগা, খারাপ লাগা অন্যের কাছে সহজে প্রকাশ করতে পারে। আমরা বাংলাদেশে আসলে 21শে বইমেলায় 2009-এর 1 ফেব্রুয়ারিতে সম্ভবত এটা আনুষ্ঠানিকভাবে ইশারা ভাষাকে গ্রহণ করা হয়, যে এটা এবং শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের এই তথ্য অধিকারের বিষয়ে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, এবং সেটা তখন হলো বোধহয় সম্ভবত বিটিভিতে ইশারা ভাষা ও একজন ইশারা ভাষার দোভাষীকে ব্যবহার করা হয়, যারা খবর হলো 2 ভাষায় তারা বলা হয় বিটিভিতে। বাংলাদেশে জাতীয় বধির সংস্থা 1992 সালে বাংলা ইশারা ভাষা বিধান প্রণয়ন ও প্রকাশ করে। সিডিডি এই বিষয়ে বোধহয় আরো কিছু কাজ করেছে, আমি জানি। নোমান ভাই এই ব্যাপারে বলতে পারবে কি কি করা হয়েছে সরকার থেকে। শ্রবণ এবং বাক প্রতিবন্ধী মানুষদের অধিকার আদায়ের কাজে এসডিএসএল বলে নতুন একটা সংগঠন এসেছে, যারা হলো শ্রবণ এবং বাক প্রতিবন্ধী সংগঠন মানুষদেরকে নিয়ে তৈরি করা হয়েছে, যারা গত 2012 সালের 7ই ফেব্রুয়ারিতে মানে একটা ইশারা ভাষা দিবসের জন্য একটা দাবি করে এবং ইশারা ভাষা দিবসটাকে পালন করার চেষ্টা শুরু করে। 2013 সালের যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা আইনেও এই বিষয়টাকে স্বীকৃতি দেওয়া হয়, আইনি স্বীকৃতি। আমি আফরোজা মুক্তার সাথে কথা বলার সময় বলছিল যে আসলে এই ইশারা ভাষায় যারা কথা বলে, বিশেষ করে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তাদের আসলে অন্যদের সাথে মেশার একটা সম্পর্ক, যোগাযোগ করার একটা চ্যালেঞ্জ থাকে, এবং তারা সবাই তার সাথে অতটা সহজ না। এবং কিন্তু অধিকাংশ মানুষ যদি এই কিছুটা তারা জানতে পারতো, কিছুটা তারা যদি ইশারা ভাষা বুঝতে পারতো, তাহলে এটা সবার জন্য সহজ হয়। বিশেষ করে জনস্বার্থ এবং জনসেবা প্রতিষ্ঠানগুলায় একজন যে কোনো শ্রবণ বা বাক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করতে হলে একজন কাউকে দরকার, যে দোভাষী, ইশারা ভাষা দোভাষী। এবং এটা আমাদের করা দরকার এই কারণে, যাতে হলো তাকে না বোঝার কারণে
একটা গল্প আমরা যে আলোচনাগুলো করে এসেছি সেই গল্পের ভেতরে একবার কেউ একজন বলেছিলেন, আমার যতটুকু আসে, যে একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারী একদম তার গর্ভাবস্থার শেষ অবস্থায় গিয়েছে হাসপাতালে, কিন্তু তার সাথে যোগাযোগ করাটাও তখন একটা কঠিন হয়ে গেছিল হাসপাতালে। তো এরকম এই পরিবেশগুলোকে আমরা আসলে উত্তোলন করতে চাই, এই পরিবেশগুলো থেকে, এবং এখানে তারা যাতে বাদ না পড়ে যায় সেই ব্যাপারে আসলে যে কোনো যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে অবশ্যই আমাদের একজন এরকম দোভাষীর প্রয়োজনীয়তা আছে। হাসপাতাল, আদালত, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি এরকম ইশারা ভাষার দোভাষীরা থাকে, তাহলে আসলে এই প্রতিষ্ঠানগুলোর সহজগম্যতা বলি আমরা, যেটা বলে প্রবেশগম্যতা, সেই মাত্রাগুলো আসলে বেড়ে যায় অনেক। বিশেষ করে স্কুলগুলোতে আসলে ইশারা ভাষার শিক্ষার্থী থাকলে পরে যেটা, দোভাষী থাকলে পরে যেটা হবে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা মানে কি বাদ পড়ে যাওয়াটা হয়তো কমে আসবে অধিকাংশই। এটা আমরা বলছি না, নানান কারণে এরকম শিক্ষকদের চাহিদাটা আছে, কিন্তু ইশারা ভাষার এই দোভাষী তৈরি করারও কিন্তু আমাদের কোনো ভালো প্রতিষ্ঠান বা ওই রকম উদ্যোগগুলো নাই। এবং সেই ক্ষেত্রে ইশারা ভাষার প্রসারে আসলে ওই প্রশিক্ষণ সুবিধাটা তৈরি করা দরকার। আর সেটা শুধু আমাদের জন্য না, আমার মনে হয় এই বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষদের যে চারপাশের মানুষগুলো, তাদের পরিবারগুলোতে আসলে অনেক অন্য ধরনের এক সক্ষমতা তৈরি করবে। এটা একটি বিশেষ ভাষা হিসাবে কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই মুহূর্তে প্রায় 300 ধরনের ইশারা ভাষা সারা পৃথিবীতে প্রচলিত আছে, এবং এই 300 ধরনের ইশারা ভাষার ভেতরেও একটি আন্তর্জাতিক ইশারা ভাষারও সবার জন্য তৈরি আছে, যেটাতে আসলে খুব ন্যূনতম বাক্যের ভেতর থেকে মানুষজন হলো আসলে ইশারা ভাষার আলাপগুলো করে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সাথে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আসলে এটা হলো আফরোজা মুক্তা এবং আমাদের এখানে কাজ করেছেন একবার হলো বদরুন নাহার তমা ইশারা ভাষায় কাজ করেছেন। দুইজনের এই দোভাষীর কাজটা, ইশারা ভাষার দোভাষীর কাজটা, যে কোনো দোভাষীর কাজই কঠিন, দোভাষীর কাজটা খুব সহজ না, কাজটা অনেক চ্যালেঞ্জ। এবং আমার যেটা মনে হয়েছে, মানুষের প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকলে, মানুষের অধিকারের প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকলে এই ইশারা ভাষার দোভাষীর কাজটা করা যায় না। আমি আফরোজা মুক্তাকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আবার স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা আমাদের মূল আলোচনায় এখন হয়তো যেতে পারি। ধন্যবাদ। আফরোজা মুক্তা, আর কিছু যোগ করার আছে? না, ঠিক আছে, আপনি যা বলেছেন তাই তো। আর হচ্ছে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ইশারা ভাষাটাকে যদি প্রচার করা যায় বেশি করে, তাহলে হয়তো বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষরা তাদের অধিকার, তাদের চাহিদা সবকিছু অন্যের নিকট বলতে পারবে। এবং বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষরা অনেক পিছিয়ে, তারা তাদের পছন্দ, চাহিদা বলতে পারছে না ইশারা ভাষার কারণে। তারা ইশারা পারলেও অন্য যাকে সে তার পছন্দের কথা বলবে সেই তো বুঝছে না, তাহলে সে কিভাবে তার অধিকার অন্যের কাছে বলবে? তো আমি যেটা বলতে চাই, আমি যেহেতু আমার মা বাবা যেহেতু বাক শ্রবণ প্রতিবন্ধী, আমার ভাইও কিন্তু বাক শ্রবণ প্রতিবন্ধী, তো আমি যেভাবে এই ভাষাটাকে আপন করে নিয়েছি এবং এই ভাষাটা শিখছি, করছি, বিভিন্ন মানুষের সাথে কাজ করছি, আমি চাই এই ভাষাটা যদি প্রচার করা যায়, তাহলে অন্যান্য মানুষরাও এই ভাষা শেখার সুযোগ পাবে এবং তারাও আমার মতো করে এবং অন্যান্য দুভাষীদের মতো করে বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষের সাথে কাজ করতে পারবে। তো আমার একটাই অনুরোধ যে বেশি বেশি করে যাতে ইশারা ভাষার প্রশিক্ষণটা দেওয়া হয় এবং অন্যদেরকে, যারা আমার মতো আছে, কথা বলতে পারে, শুনতে পারে, তারা যাতে এই ইশারা ভাষাটা শিখতে পারে এবং নিজেকে যাতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যাতে যুক্ত করতে পারে। এটাই। ধন্যবাদ। ধন্যবাদ মুক্তা। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রত্যেকবারই আমরা যে কাজটা করি,
নাফিস ভাই, আনিকা যদি দেখে থাকে, আনিকা আনিকা লিপি দুইয়ের নামেই আমি আনিকাকে চিনি, আনিকা রহমান লিপি। দুজনের সাথে আমার একদম শুরুর দিক থেকেই আর কাজের অভিজ্ঞতা। শুধু আমরা মহিন ভাই, আমাকে সবাই বেশিরভাগ মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষই আচ্ছা, লিপি নামে চিনে। তো আপনি ওই আহ, নামটাই ব্যবহার লিপি করতে এবং পারেন। নাফিস ভাই, আমরা শুরুতে প্রথম দিকে যে কাজটা করি, আমাদের এই অনুষ্ঠানগুলোতে প্রতিবন্ধী মানুষ যখনই আসে তাদের কাছ থেকে আমরা জানতে চাই তাদের ছোট করে তাদের কাহিনীগুলো, বিশেষ করে যে কাহিনীটা মানে কি তাদের চ্যালেঞ্জটা, যে কোন কিভাবে তারা, খুব ছোট করে জানতে চাই যে কিভাবে তারা কোন জিনিসটা তাদের জন্য আসলে বড় একটা পরিবর্তন এনেছে, যে সাপোর্টটুকু তারা আসলে আমাদের এখানে চ্যালেঞ্জগুলো অনেক বড়। আমি এটা আপনারা আরো ভালো জানেন এবং আপনি বলতেও পারবেন। আপনারা চ্যালেঞ্জটা এত বড়, কিন্তু প্রতিবন্ধী মানুষরা এই চ্যালেঞ্জগুলো পার হয়ে চলেও আসছে, কিন্তু এটা খুব অল্প সংখ্যক মানুষ যারা হলো আসলে লড়াকু মানুষ। আমি বলবো যে আনিকা আবার লিপি বা আমাদের এখানে চারপাশে যারা এখানে এই পর্যন্ত যারা এসেছে তারা সবাই কিন্তু অনেক লড়াকু মানুষ, এবং এই লড়াকু মানুষদের বাইরে অধিকাংশ অনেক মানুষ পিছিয়ে পড়ছে। সেই মানুষগুলা প্রতিবন্ধী মানুষদের জন্য মানে কি কোনটা আসলে ক্লিক করে সেটা আমি একটু আনির কাছ থেকে জানতে চাইবো, কিন্তু তার আগে আমি নাফিস ভাইয়ের কাছে বলবো, আপনি ডাক্তারি পেশা ছেড়ে চলে এসেছেন এখানে, আপনাকে ঠিক কোন জিনিসটা আপনাকে এই জায়গাটায় নিয়ে আসলো, কোন ঘটনাটা আপনাকে আসলে এই পেশায় নিয়ে আসলো? একটু আপনি ওইটা দিয়ে শুরু করেন, আনিকা তার গল্প বলবে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। ধন্যবাদ। এই এই আলাপটা আসলে লিপি আপাকে দিয়ে শুরু করলেই ভালো হয়। আগে লিপি আপা বলুক, আমি পরে বলি। অসুবিধা নাই, অসুবিধা নাই। একজন প্রতিবন্ধী মানুষেরই আলোচনাটা শুরু করা উচিত। ওকে, থ্যাংক ইউ নাফিস ভাই, মঈন ভাই এবং সেতু আপা এবং আফরোজা আপাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য যে ইশারা অনুবাদের কাজটা উনি করছেন। আমার গল্পটা আসলে মানে খুব যে পরিকল্পিত বা যেটাকে কি বলা যায় সংগঠিত ভাবে হয়েছে তা না। একটি ঘটনা ঘটে আমার জীবনে 92 সালের আগে, 91 সালের শেষ দিকে। সেটি হচ্ছে যে এসিআরপিবির যে প্রতিষ্ঠাতা শহীদুল হক বাদল, উনি আমার খালার সাথে একই ব্যাংকে চাকরি করতেন এবং সেই সূত্রে আমাদের সাথে একটা পারিবারিক সংযোগ ওনার ছিল বহু বছরের, বলা যায় যে 5-6 বছরের উপরে। কিন্তু উনি এই 5-6 বছর পরে উনি একদিন জানতে পারলেন যে আহ মানে আমার পরিবারে আমার মতো একজন সদস্য আছে। উনি যেটার খবর জানতেন না। উনি আমার পরিবারের সবাইকে আর বাকি সবাইকে চিনতেন, আমার মা বাবা বাকি 4 ভাই বোন সবাইকে চিনতেন, কিন্তু আমি যে এক্সিস্ট করি সেটাই উনি জানতেন না। ইতিমধ্যে তখন উনি এসিআরপিবি সংগঠনটিকে মাত্র প্রতিষ্ঠা করেছেন এবং তার যাত্রা শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা করে সংগঠনটি আগাচ্ছে। তো উনি শুনে বললেন যে যদি এরকম একটা পরিবারের অবস্থা হয়, এই তারাই যদি এইভাবে তার প্রতিবন্ধী সদস্যটাকে এইভাবে আড়াল করে রাখে, তাহলে বাকিদের কি অবস্থা? তো উনি সেই সময়, আমার এখনো মনে আছে, ডিসেম্বর মাসে, সেটা ছিল 13 তারিখ। উনি ডিসেম্বর মাসের 13 তারিখে আমাদের বাসায়, 1991 সালে ডিসেম্বর মাসের 13 তারিখে, তারিখটা আমি খুব করেই মনে রাখি। উনি আসলেন এবং এসে বললেন, এসে বসলেন ভিতরে। আমার কাছে খবর গেল যে তোমার সাথে একজন দেখা করতে এসছে, যেটা ছিল আমার জীবনের আরেকটা আশ্চর্য ঘটনা, কারণ আমার সাথে দেখা করতে কেউ কোনোদিন বাসায় আসে না। এমনি আমার ফ্যামিলির অন্যান্য আত্মীয় স্বজন বা আমার ভাই বোনদের বন্ধুরা আসছে, তাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু মানে আমাকে দেখতে বা আমার সাথে দেখা করতে কেউ আসে না। দ্যাট ওয়াজ ডিফারেন্ট থিং। তো আমি একটু অবাক অবাক হয়েই আমি গেলাম। তো যাওয়ার পরে তো তারপরে উনি তো কতক্ষণ যেটা করে ওনার স্বভাব, সিদ্ধ বকাঝকা অনেক কিছু করলেন, আমার বাবা মাকে করলেন, আমাকে কিছু উৎসাহমূলক কথাবার্তা বলে শেষে উনি আমাকে বললেন যে তোমার আলোচনায় যা শুনলাম বুঝলাম, তাতে মনে হলো যে তোমার লাইফটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে, তোমার জীবনে আর কোনো কিছুর সমস্যা নেই, ইউ উইল হ্যাভ আ ভেরি গুড লাইফ। কিন্তু একটু চিন্তা করো তো সেই মানুষগুলোর কথা যাদের এই সুযোগটা নেই, তাদের জন্য কি তোমার করার কিছু নাই? আমি আবার যেহেতু আমি এর আগে জীবনে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কিছুর সাথে কোনোদিন নিজেকে সম্পৃক্ত করি নাই, আমি নিজেই জানি না যে হোয়াট ক্যান আই ডু। তা আমি একটু করে বললাম যে আমি কি করতে পারি। উনি তখন বললেন যে ঠিক আছে, সেটা আমরা খুঁজে বের করবো একসাথে, তুমি আসো আমার সংগঠনে যোগ দাও। তো এটাও আমার মনে আছে জানুয়ারি মাসের 6 তারিখে
তখন জাকির হোসেন রোডের অফিসটা ছেড়ে কাজী নজরুল ইসলাম রোডের অফিসটায় ওনার শিফট করেন অফিসে, এবং সেটা ছিল একটা বড় অফিস, আগেরটার চেয়ে বেটার কন্ডিশনে। এবং সেখানে আমাকে উনি যেতে বললেন। এর আগে উনি আমাকে এই জন্যই যেতে বললেন যে আগের অফিসে যাওয়ার দরকার নেই, তুমি আমরা জানুয়ারি মাসে শিফট করবো, তারপরে আসো। এবং আমি প্রথম এসআরপিবি অফিসে যাই সেই জানুয়ারির 6 তারিখে। যাওয়ার পরে যে জিনিসটা হয় যে তারপর থেকেই ওই যে অনেকটা সাঁতার না জানা অবস্থায় পানিতে বা সাগরে ফেলে দিলে যা হয় আর কি, হাবুডুবু খেতে খেতে একটা রাস্তা ধরা, সেই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে আসা। এবং এসআরপিবি তে প্রথমে ছিলাম একজন এমনি একজন ভলেন্টিয়ার হিসেবে, তারপরে এসআরপিবির নির্বাহী পরিষদের সদস্য হলাম, এবং শেষ পর্যন্ত সভাপতি হিসেবে আমি ছিলাম। 3.5 বছরের সম্পৃক্ততা ছিল আমার এসআরপিবির সাথে। কিন্তু আমাকে আসলে এটা ছাড়তে হলো এই কারণে যে এর ইতিমধ্যে এই যে এর মধ্যে 96 সালে আমাদের একটা সুযোগ ঘটে একটা প্রাতিষ্ঠানিক একটা জায়গাতে, এটাকে কি বলা যায়, ফর্মাল একটা চাকরি পাওয়ার। এবং সেই চাকরিটাতে জয়েন করাটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এই জন্য যে আপনারা আমার ইন্ট্রোডাকশনের শুরুতে বলেছেন যে আমার কোনো একাডেমিক কোয়ালিফিকেশনস নাই। তো ওই ধরনের একটা চাকরিতে চাকরির অফার আসলে যে জিনিসটা হয় যে ওটাকেই প্রাধান্য দিয়ে আমি সেখানে জয়েন করি, এবং সেটা হচ্ছে সিডিডিতে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে, ট্রেনিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি জয়েন করি। সেটা হচ্ছে যে 96 সালের জানুয়ারি মাসে, জানুয়ারি 1 তারিখে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে নোমান ভাই, আমরা সবাই জানি নোমান ভাইয়ের কথা, আমরা সবাই বলি যে ওনার মতো একজন মানুষ, সে ছায়াতলে যাওয়াটা আসলে জীবনের একটা বিশাল পাওয়া। আর সেই সাথে আমার জন্য আরেকটু ভাগ্য মানে বেশি ভালো ছিল, সেই কারণে বলবো যে লরা এবং ডগলাস নামে দুজন কানাডিয়ান ছিলেন আমাদের এই সিডিডিতে। তখন ওনারা কাজ করতেন, একজন কাজ করতেন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে, আরেকজন ছিলেন হচ্ছে ট্রেনিং ডিপার্টমেন্টের ট্রেনিং কনসালটেন্ট হিসেবে। সো তাদের এই তিনজনের ছায়াতলে এবং তিনজনের গাইডেন্সে তারপর আমার এরপরের আমার যে ডেভেলপমেন্ট, ট্রেনার হিসেবে নিজেকে ডেভেলপ করা। এবং মানে ট্রেনার বলতে শুধু ট্রেনিং বলতে যা বোঝায় তা না, আমার খুব স্পেসিফিক, আমার এখন সুনির্দিষ্ট করা ছিল যে ডিসএবিলিটি ইনক্লুশন নিয়ে আমরা কাজ করব। বাংলাদেশের সব ধরনের মানুষকে, সব সেক্টরের মধ্যে ডিসএবিলিটি বিষয়টাকে ইনক্লুড করতে হবে, এটাকে ক্রস কাটিং ইস্যু হিসেবে এস্টাবলিশ করতে হবে। তো এদের প্রত্যেকের ক্যাপাসিটি দরকার। সো আমাদের ফোকাসটা ওই জায়গায় ছিল, ডিসএবিলিটি ইনক্লুশনের একজন ট্রেনার হিসেবে নিজেকে ডেভেলপ করা। তো সেই চ্যালেঞ্জটা নিয়ে আগাতে আগাতে এই 25 বছর কোথা দিয়ে কেটে গেছে নিজেও জানি না। তো এই হচ্ছে আমার জার্নিটা। এরপরে যদি নাফিস ভাই, এর মধ্যে নাফিস ভাইয়ের সাথে আমার ক্রস কাটিং হয় 1994 সালে, কিন্তু সেই থেকেই নাফিস ভাইয়ের সাথেও আমি আছি আর কি। নাফিস ভাই যদি এবার কি আমার পালা? পালাবেন কোথায়? আমার পালা শুরু করার আগে একটু বলে নেই, আজকে আসলে দুপুর থেকে মনটা খুব খারাপ। আমার এক সহকর্মী, প্রাক্তন সহকর্মী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মোশাররফ ভাই, আজকে সকালবেলা 11টা নাগাদ আমি একটা ফেসবুকে ঢুকে একটা স্ট্যাটাস দেখলাম যে ওনার অ্যাকাউন্ট থেকে একটা স্ট্যাটাস ছিল যে উনি আইসিইউতে ভর্তি, ওনার জন্য যেন দোয়া করা হয়। দেখে আমার কাছে একটু খটকা লাগলো যে একজন মানুষ আইসিইউতে ভর্তি থাকলে তার তো স্ট্যাটাস দেওয়ার কথা না। পরে বুঝলাম যে তার হয়ে হয়তো অন্য কেউ স্ট্যাটাসটা দিয়েছে। দুপুর নাগাদ শুনলাম যে উনি সকাল 11টা নাগাদ উনি ইন্তেকাল করেছে। তো এটা এটা শোনার পর থেকে খুবই মনটা খারাপ। তো যাই হোক, আমাদের তো কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমার আমার প্রতিবন্ধী মানুষের সঙ্গে সংস্পর্শ আসলে অনেক আগে থেকে। আমার যদি স্কুল, কলেজ, মেডিকেল কলেজ সব মিলে যদি আমার সকল শিক্ষকদের মধ্যে কথা বলতে হয় যে আমার সবচেয়ে প্রিয় শিক্ষককে, আমি সবসময় বলবো আমার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন আমার ক্লাস 2 এর ক্লাস টিচার। ওনার নাম ছিল লুৎফুন্নেসা, আমরা ডাকনাম ছিল রুনু, রুনু আপা বা লুৎফুন্নেসা আপা বলতাম আমরা। এই ভদ্রমহিলা কিন্তু প্রতিবন্ধী ছিলেন, ওনার একটা হাত 15 থেকে ওনার হাত ছিল না, কিন্তু
এটা নিয়ে অনেকেই হয়তো অনেক কিছু বলতো, সেই ছোটবেলা থেকেই অনেকে অনেক কিছু বলতো, কিন্তু আমরা ওনাকে দেখেছি একজন অত্যন্ত কেয়ারিং একজন মানুষ হিসাবে, একজন খুবই ভালো একজন শিক্ষক হিসাবে। সেই থেকে উনি উনি আমাদের সবাইকে যেভাবে খোঁজ নিতেন, আমাদের বাসার খোঁজ নিতেন, আমাদের পরিবারের খোঁজ নিতেন, সবকিছু মিলে উনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। এবং সেই সময় থেকে কিন্তু এটা হলো আমার আমার একদম প্রথম এই একজন প্রতিবন্ধী মানুষ। এটা আমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে তখন আমি বুঝিনি। এরপরে যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমার স্কুল পরিবর্তন করতে হলো। স্কুল পরিবর্তন করে নতুন এক স্কুলে গেলাম। সেখানে আমি সায়েন্সে, আমাদের আরেক বন্ধু ছিল, সে ছিল অন্য একটা ইয়েতে, ইন্ডাস্ট্রিয়াল আর্টস গ্রুপে। আমাদের দুটো ক্লাস একসঙ্গে করতে হতো। আমাদের একটা ইলেকটিভ ম্যাথস এবং এই জ্যামিতিক ও কারিগরি অঙ্কন বলে একটা একটা সাবজেক্ট ছিল। এই দুটো সাবজেক্ট একসঙ্গে করতে হতো। তো ওই ইলেকটিভ ম্যাথস ক্লাসের সময় সে আমাদের ক্লাসরুমে চলে আসতো, আর আমাদের ওই জিটিডি, যেটা জিওমেট্রিক্যাল এন্ড টেকনিক্যাল ড্রয়িং, ওই ক্লাসটার জন্য আমাদেরকে 3 তলায় উঠতে হতো। এই ছেলেটা ছিল হলো একজন ক্রাচ ব্যবহারকারী। তো সেই সময় দেখেছি যে অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা ছেলে, কিন্তু সম্ভবত এই ক্রাচ নিয়ে আমাদের ল্যাবরেটরি গুলি যেহেতু সব 3 তলায়, মানে ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবরেটরি গুলি 3 তলায়, সে কারণেই হয়তো বা আমি জানি না কেন সে সায়েন্সে পড়েনি, সে অন্য একটা সাবজেক্ট মানে গ্রুপে ছিল। কিন্তু ওই ক্লাসগুলি করতে গিয়ে দেখতাম যে তার বই খাতা নিয়ে, বিশেষ করে আমাদের এই সাবজেক্টটার জন্য বড় বড় ড্রয়িং করতে হতো, ফাইলগুলি অনেক বড় ছিল, ক্রাচ নিয়ে ওর 3 তলায় উঠতে খুব কষ্ট হতো। তো তখনও আমরা কেউ কেউ হয়তো ওর ফাইলটা ধরতাম, সে সে উঠে যেত। বহু বছর পরে আমার সেই বন্ধুটার সঙ্গে আমি যখন আবার ডিসেবিলিটি ফিল্ডে কাজ করা শুরু করলাম, তার সঙ্গে আবার দেখা হয়। তার নাম মোশাররফ, এডিডি এর কান্ট্রি ডিরেক্টর ছিলেন, এখন এখন এডিডি তে অনেক বড় পজিশনে সে হেড অফিসে আছে, তাদের পলিসি হেড হিসেবে আছে। তো কাজে সেই ছোটবেলা থেকে কিন্তু আমার ডিসেবিলিটির সাথে সম্পৃক্ত বা সংস্পর্শ। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, তাকেও আপনারা অনেকেই হয়তো ছিলেন, অধ্যাপক শুভগত চৌধুরী, আমাদের বায়োকেমিস্ট্রির শিক্ষক ছিলেন। উনি আমাদেরকে একটা জিনিস বলতেন যে ভালো ডাক্তার হতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, আরো অনেক কিছু জানতে হবে, বিশ্বটাকে জানতে হবে, সারা বিশ্বের কি হচ্ছে সেগুলো জানতে হবে, সাহিত্য নিয়ে পড়তে হবে, সংস্কৃতি সম্বন্ধে জানতে হবে, দেশ সম্বন্ধে জানতে হবে, অনেক কিছু। যদিও সেটা ছিল একদম মূল ধারার বাইরে, কারণ আমাদের বাকি শিক্ষকরা সবাই ছিলেন যে তুমি মেডিকেল কলেজে এসেছো মানে একদম ডাক্তারই করতে হবে, এর বাইরে তুমি কিছু করতে পারবে না। সেই ভদ্রলোকের সেই ইন্সপিরেশনটা আমাদেরকে খুব ইয়ে করেছে, ইনফ্লুয়েন্স করেছে। আমাদের একটা সংগঠন ছিল, একাডেমিক অ্যান্ড সোশ্যাল একটা সংগঠন ছিল, মেডিসিন ক্লাব নামে। সেখানে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং সেখান থেকে এই সোশ্যাল কমিটমেন্টের জায়গাটা অনেক বড়ভাবে আমার মধ্যে তৈরি হয়। তো তারপরে যখন পাশ করে, যখন ক্লিনিকে কাজ করা শুরু করি, দিন দিন দেখছিলাম যে আমাদের মেডিকেল প্রফেশনটা নিয়ে আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। কারণ আমাদের সিনিয়রদের মধ্যে বা আমাদের বন্ধুদের মধ্যে যারা সরকারি চাকরিতে যাচ্ছে, তাদের চ্যালেঞ্জ গুলো দেখে আমি আসলে সেটা পার্সু করবো কিনা এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। এর মধ্যেই আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, অ্যাকশন এইড নামে, যে সেখানে তারা 2 বছরের জন্য একজন মেডিকেল ডক্টরকে চাচ্ছে উইথ নন ক্লিনিক্যাল ইন্টারেস্ট, যার কাজ হবে বাংলাদেশে যেহেতু প্রতিবন্ধিতা নিয়ে কোনো ট্রেনিং ম্যানুয়াল নাই, একটা ট্রেনিং ম্যানুয়াল তৈরি করতে হবে, এবং সেটা নিয়ে সেটাকে ইংলিশে তৈরি করতে হবে, বাংলায় ইয়ে করতে হবে, এটাকে ছাপাতে হবে, তারপরে একটা ট্রেনিং দিতে হবে। তো আমার যেহেতু স্টুডেন্ট লাইফ থেকেই পাবলিকেশনস এরও প্রচুর ইয়ে ছিল, ছবি আঁকার ইয়ে ছিল, তো সেই জায়গা থেকে আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি না। আর আমি যেহেতু ডাক্তার, কাজে ডিসেবিলিটি না বোঝার তো কোনো কারণ নেই, আমরা তো পড়াশোনা করেই এসেছি। তো আমার আমার থেকে ভালো ডিসেবিলিটি কে বুঝে, এরকম একটা ভাব নিয়ে এসে ঢুকলাম অ্যাকশন এইডে। ঢুকে তারপরে যখন পড়াশোনা শুরু করলাম, যখন প্রতিবন্ধী মানুষের সঙ্গে মেশা শুরু করলাম, সেই সময় আলম ভাই, বাদল ভাই, সাত্তার দুলাল ভাই,
মানে এই মানুষগুলির সঙ্গে, মনসুর ভাই, এই মানুষগুলির সঙ্গে যখন মেশা শুরু করলাম তখন দেখলাম আসলে ডিসেবিলিটি সম্বন্ধে আমরা ডাক্তাররা কিছুই জানি না। এটা হলো বাস্তবতা। আমাদের মেডিকেল কারিকুলামটা আমাদেরকে ইম্পেয়ারমেন্ট নিয়ে কিছু কিছু জিনিস শিখায়, কিন্তু প্রতিবন্ধিতা বলতে আসলে যা বুঝায় তার যে সোশ্যাল যে ইস্যুস গুলি, ইকোনমিক ইস্যুস গুলি, তার বিভিন্ন চ্যালেঞ্জ গুলি, ব্যারিয়ার গুলি, এগুলি সম্বন্ধে আসলে কিছুই শিখায় না। তো আমার ইয়েটা ছিল যে 2 বছরের কাজ, আমার 3 মাসের একটা প্রবেশন পিরিয়ড। আমি প্রবেশন পিরিয়ড বুঝতাম না। আমার আমার মামি চাকরি করতেন সেভ দ্য চিলড্রেনে, ওনাকে জিজ্ঞেস করলাম প্রবেশন পিরিয়ড কি। উনি বললেন যে 3 মাস পরে তোকে ওরা একটা পরীক্ষা নিয়ে বলবে যে তোকে ওরা রাখবে কি রাখবে না। আমি চিন্তা করলাম যে আমারও তো আসলে বোঝা উচিত যে 3 মাস পর আমি থাকবো কি থাকবো। কাজে এই 3 মাস আমি সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম, মানে মেডিকেল কলেজে যেভাবে পড়তাম সেভাবে আমি তখন বই পড়া শুরু করলাম আর মানুষের সঙ্গে মেশা শুরু করলাম। এই যে একটা কমিটমেন্ট তৈরি হলো, আমি তখন দেখলাম যে অনেক কিছু করার আছে আসলে এই এই ফিল্ডে। কারণ তখন আমি যদি বলি 94 সালের কথা, 94 সালে আমরা তখন আমাদের ডিসেবিলিটি মুভমেন্টটা তখন একদমই একটা শিশু পর্যায়ে আর কি। তো সেখান থেকে দেখলাম যে অনেক কিছু আছে। আহ, আমার আমার মেডিকেল নলেজটা আছে, সেই নলেজটা আমি যদি এখানে ইয়ে করি, আমার কমিটমেন্ট, আমার সময় যদি আমি এই ফিল্ডে দিই, আমি আমি হয়তো একজন চিকিৎসক হিসেবে যতটুকু কন্ট্রিবিউট করতে পারবো তার থেকে বেশি হয়তো আমি এই ফিল্ডেই কন্ট্রিবিউট। তো মজার ব্যাপার একটা আছে, সেটা হলো যে ওই সময়ে আমি যখন ঢুকলাম তখন তখন যারা নেতৃস্থানীয় ছিলেন, আলম ভাই, বাদল ভাই, তারপরে মনসুর ভাই, সাত্তার দুলাল ভাই, তাদের মধ্যে একটা বাজি হয়েছিল যে একজন চিকিৎসক এখানে এসছে 6 মাসে বেশি থাকবে না। কেমন করে জানি 26 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, তো দেখতে দেখতে এখনো শিখছি। আমাকে কেউ এই ব্যাপারে বিশেষজ্ঞ বলে আমি খুব লজ্জিত হই, কারণ আমি আসলে মনে করি যে বিশেষজ্ঞ আসলে প্রতিবন্ধী মানুষরাই বিশেষজ্ঞ। আমরা আমরা বাইরে থেকে সাপোর্টার। আমি সবসময় নিজেকে একজন সাপোর্টার, প্রমোটার হিসেবে মনে করতাম, এখনো তাই মনে করি। প্রতিবন্ধী মানুষ তারা যে চ্যালেঞ্জ গুলো পার হয়ে আসে, এই চ্যালেঞ্জ গুলো আমরা হয়তো করতে পারি, আমরা হয়তো দেখতে পারি, আমরা হয়তো কিছুটা বুঝতে পারি, অনুমান করতে পারি, কিন্তু সত্যিকার অর্থে সেই চ্যালেঞ্জটা আমরা কতটুকু ছিল সেটা আমরা সত্যিকার অর্থে আসলে বুঝবো না। এটা একজন প্রতিবন্ধী মানুষই জানে যে তার চ্যালেঞ্জ গুলো কি ফেস করে এসেছে, কতটুকু কিভাবে করে এসেছে, এবং তার জন্য বেস্ট কোনটা হবে এটাও একজন প্রতিবন্ধী মানুষই জানে। আমরা কিছু সাজেশন দিতে পারি, আমরা কিছু প্রপোজাল দিতে পারি, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখে বিভিন্ন জায়গায় যে এক্সপিরিয়েন্স গুলি আছে সেগুলো তাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু আসলে আন্দোলনটাও প্রতিবন্ধী মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তারাই জানে মূল জিনিসটা কি, হয়তো আর্টিকুলেট করতে পারে না, সেটা হয়তো আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু মূল দায়িত্বটা প্রতিবন্ধী মানুষকে নিতে হবে। নাফিস ভাই, আমি এখনো সেই সাপোর্টটা। নাফিস ভাই, যদি এর সাথে একটু যোগ করেন, মানে কি আপনি মানে কি যে সময় থেকে দেখেছেন, তার মানে তখন হলো কি আমাদের আইন ছিল না, আইন হয়েছে, তারপরে আইন পাল্টে আবার নতুন আইন হয়েছে। হ্যাঁ, এর ভেতর থেকে যেটা হয়েছে, জাতিসংঘের যে ঘোষণাগুলো, জাতিসংঘের সনদ হয়েছে, তার সাথে আমাদের দেশ যুক্ত হয়েছে। আমরা আমাদের কাজটা এক অর্থে কিছুটা পাল্টেছে, সহজ হয়েছে। সরকারের কোন কোন কাজগুলো আপনি এই সময়কালীন আপনি বলতে পারেন যে সরকার এই কাজগুলো করেছে, প্রতিবন্ধী জনগোষ্ঠী যাতে সরাসরি উপকার হয়েছে, এই কাজগুলো কি মানে কি আপনার ওই চ্যালেঞ্জ গুলো দেখছেন, ঢুকে গেছেন, এখন হলো আপনি ওই ফিল্ডে আছেন, মাঠে জন্য আইন তৈরি করা হয়েছে, সুবিধা সবকিছু তৈরি করা হয়েছে, কিন্তু কি কি কাজ করেছে মানে প্রতিবন্ধীদের জন্য সরকার? এখানে এখানে আসলে অনেক কিছু বলার আছে। সেটা হলো যে আমরা যদি ওভারঅল, শুধু বাংলাদেশে না, আমরা যদি ওভারঅল দেখি, মানে গোটা বিশ্বের কথা দেখি, যত সময় যাচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংও ক্লিয়ার হচ্ছে। আমরা কিন্তু আগে যেভাবে বুঝতাম সেভাবে কিন্তু তার থেকে অনেক সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন ভাবে অনেক কিছু বুঝছি। যেমন প্রথমকার কথা যদি বলি, যে প্রথমে ধারণা ছিল যে একটা জাতীয় নীতিমালা দরকার, জাতীয় নীতিমালা না হলে হবে না।
আচ্ছা ঠিক আছে, তখন তখন 95 সালে প্রথম একটা জাতীয় নীতিমালা। তারপর বোঝা গেল শুধুমাত্র নীতিমালা দিলে হবে না, এটার সঙ্গে আইন দরকার। আচ্ছা একটা আইন হলো, কিন্তু সেই আইনটা সেটা নিয়ে আমাদের প্রচুর দুঃখের বিষয় আছে যে আইন আমরা আমরা যেভাবে খসড়া আইনটা করেছিলাম সেই সময়, এটা একটা ভিত্তিক আইন হবে, কিন্তু পুরো আইনের শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্টটা বা প্রিয়াম্বলের পার্টটা ঠিক রেখে বাকি পুরো আইন টাইটেল শুদ্ধ বদলে দেওয়া হয়েছে। তো মানে প্রতিবন্ধী নাগরিক স্বার্থ সুরক্ষা আইন এরকম একটা ড্রাফট, এবং তার মানে ভূমিকা যা হতে পারে ভূমিকাটা ঠিক রেখে নাম দিয়ে দেওয়া হলো এটা প্রতিবন্ধী কল্যাণ আইন। তো কোথায় নাগরিক স্বার্থ সুরক্ষা আইন আর কোথায় কল্যাণ আইন? তো তখন তো যা মানে যা সমস্যা হওয়ার হয়ে গেল আর কি। ওইটা তারপরেও কিন্তু একটা বড় পাওয়া ছিল আমাদের, যে আইন হয়েছে মানে হলো আইনি স্বীকৃতি হয়েছে যে প্রতিবন্ধী মানুষের অধিকার আছে এই দেশে, প্রতিবন্ধী মানুষ জনসংখ্যার একটা ইন্টিগ্রাল পার্ট, মূল অংশ একটা। এই এই স্বীকৃতিটা, এটা কিন্তু একটা বড় আইনি স্বীকৃতি হয়েছিল। বেশ কিছু ক্লাসিফিকেশন ছিল তখনকার আন্ডারস্ট্যান্ডিং এ, যে ক্লাসিফিকেশন গুলো ছিল দ্যাট ওয়াজ ফাইন। কারণ সেই সময় তো আসলে আমরা যদি বলি যে সেই 90-এর দশকে ওই সময় কিন্তু অটিজম নিয়ে কাজ হচ্ছিল না, আমি সেটা বলবো না, কয়েকটা সংগঠন 90-এর দশক থেকেই কাজ শুরু করেছে, কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা ছিল না। অটিজমটাকে আসলে বুদ্ধি প্রতিবন্ধিতার একটা অংশ হিসাবেই অনেকে মনে করতো। এটা যে স্পেসিফিক্যালি একটা কমিউনিকেশন ডিসঅর্ডার, এটা যে আলাদা আলাদা একটা বিষয় আছে, এটা তখনকার মানুষের মধ্যে কিন্তু খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। যে কারণে কিন্তু অটিজম আলাদাভাবে তখন আসেনি। কিন্তু আইনের মধ্যে একটা সুযোগ রেখে দেওয়া হয়েছিল, যে অন্যান্য বলে একটা সুযোগ রাখা ছিল, যে নতুন কোনো বিষয় যদি আসে তাহলে সেই জিনিসটাকে এই আইনের আশ্রয় দেওয়ার জন্য বা এই আইনের আওতায় নিয়ে আসার জন্য একটা সুযোগ তৈরি করা ছিল। এবং সেভাবেই কিন্তু 2001 সালের এই আইনের পর থেকে 2013 সাল পর্যন্ত এই অটিস্টিক মানুষকে কিন্তু আইনের আওতায় রাখা হয়েছে, ওই একটা সুযোগ ছিল বলেই, যেটা যেটা 2013 সালের আইনেও করা হয়েছে। সেই আইনটা হওয়ার পরে তখন মনে হলো যে এই আইনটার জন্য তো অ্যাকশন প্ল্যান থাকা দরকার। সেই অ্যাকশন প্ল্যানও কিন্তু হলো 2005 সালে, কিন্তু সেই অ্যাকশন প্ল্যান সেটা আসলে সেটা বাস্তবায়ন হয়নি। 95 সালে যে নীতিমালা হয়েছিল সেই নীতিমালা কিন্তু গেজেট আকারে প্রকাশ হয়নি আজ পর্যন্ত। এরকম অনেকগুলো জিনিস হয়েছে, প্রত্যেকটার সঙ্গে প্রতিবন্ধী মানুষের স্বপ্ন একটু একটু করে বেড়েছে। সবচেয়ে বেশি স্বপ্নটা ছিল সেটা হলো যখন জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ যখন হলো, সেটা কিন্তু গোটা বিশ্বের প্রতিবন্ধী মানুষের স্বপ্ন দেখাটাকে একটা কংক্রিট জায়গায় নিয়ে আসলো, যে এবার আমরা সত্যি সত্যি স্বপ্ন দেখতাম। এবং এই কারণে বাংলাদেশ গভর্নমেন্টকে যখন আমরা দেখলাম যে সনদটা তৈরি হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে একদম প্রথম পর্যায় থেকে, মানে 2001 সালে যখন যখন অ্যাডহক কমিটি হলো, সনদ তৈরি হওয়া শুরু হলো, আমরা কিন্তু 2003 সাল থেকে কিন্তু গভর্নমেন্টকে এটার মধ্যে ইনভলভ করা শুরু করলাম এই পুরো প্রসেসটা। এবং এই সনদটা যখন হলো, সেই সনদটা যেন বাংলাদেশ সরকার যেন এটাকে সম্পূর্ণভাবে র্যাটিফাই করে কোনো রিজার্ভেশন বা কোনো ইয়ে ছাড়া, সেটার জন্য অ্যাডভোকেসি করা হলো, সেটাও কিন্তু হলো। এটার শুধুমাত্র সনদটা না, সনদের সঙ্গে সনদের যে যে অপশনাল প্রোটোকল ছিল সেটাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বললো যে আর এটা নিয়ে আমরা আলাদাভাবে এটাকে সিগনেচারি হব, তারপর র্যাটিফিকেশন করবো, দরকার কি একবারে র্যাটিফিকেশন করে ফেলি। তো সেটাও কিন্তু তারা, তো এটার পরে কিন্তু বাংলাদেশের মানুষের, প্রতিবন্ধী মানুষের সত্যি সত্যি স্বপ্ন দেখা শুরু হলো। সমস্যাটা হলো কি, এটা হওয়ার পরে এবং এটা 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 বাস্তবায়ন করা কতটুকু হচ্ছে সেটার জন্য কিন্তু সরকারি পর্যায়ে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একজন করে ফোকাল পয়েন্টও তৈরি করা হলো গভর্নমেন্টের, এবং সেই ফোকাল পয়েন্ট নিয়ে একটা জাতীয় পরিবীক্ষণ কমিটি তৈরি করা হলো, যারা প্রতি 3 মাস পর পর এই কমিটি কিন্তু বসতো। কাজে এইভাবে স্বপ্ন দেখা শুরু হচ্ছে, আর একটু কংক্রিটাইজ হচ্ছে, আমরা স্বপ্ন দেখছি। এরপরে বলা হলো যে না, এটা দিয়ে হবে না, আইন হতে হবে। আচ্ছা ঠিক আছে, তখন তাহলে এই আইনের জন্য তখন ইয়ে শুরু হলো, তাহলে আইনটাকে কিভাবে পরিবর্তন করতে হবে। আইন হওয়ার পরে তারপর থেকে যখন ইয়ে হলো যে আচ্ছা ঠিক আছে, এই আইন শুধু হলে হবে না, আইনের বিধি প্রয়োজন। আবার তখন বিধি নিয়ে কাজ শুরু হলো, আইনের বিধি হলো,
তারপরে বলা হলো শুধু আইনের বিধি হলেও হবে না, এখন অ্যাকশন প্ল্যান দরকার। আবার নতুন করে অ্যাকশন প্ল্যান হলো, সেটাও 2 বছর হয়ে গেছে। তো কাজেই হচ্ছে কিন্তু অনেক কিছু, এবং প্রত্যেকটা হওয়ার সাথে সাথে কিন্তু প্রতিবন্ধী মানুষের আইন, বিধি, কর্মপরিকল্পনা, পেপার ওয়ার্ক ভালো হয়েছে। হ্যাঁ। আমি এটা শুরুতেই বলেছিলাম যে আমরা এই আলাপটা যদি না করি, আমরা যদি বলি যে ঠিক আছে, কিন্তু সরকার এর মধ্যে থেকে তার কিন্তু কিছু কিছু কর্মপরিকল্পনা কাজ করছে, কিছু কাজ করছে যেগুলো আপনি বলতে পারবেন ভালো। আপনি সাম্প্রতিক আপনার গবেষণার কারণে হয়তো অনেক কিছু বলতে পারবেন যে ঠিক কি কি কাজগুলা করলো সরকার আসলে, বা প্রতিবন্ধী ব্যক্তিদের যেটা সরাসরি সুবিধা হয়। এরকম এরকম কিন্তু যেমন যদি বলি যে শিক্ষায় তাদের নিয়ে আসার জন্য, হ্যাঁ, শিক্ষায় নিয়ে আসার জন্য কিন্তু একটা বড় কাজ হয়েছে। সেটা হলো প্রাথমিক স্কুলগুলিতে, মেইন স্ট্রিম প্রাথমিক শিক্ষা ইয়েগুলিতে, বিদ্যালয়গুলিতে তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া। এটা অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা গভর্নমেন্ট যখন এটা কিন্তু আইন শুরু হওয়ার আগে থেকে, যখন যখন এটা যখন এটাকে বলে হলো প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওটার দ্বিতীয় ফেজ থেকে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কথাটা ওটার মধ্যে বেশ ভালোভাবে আসলো, এবং সেখান থেকে কিন্তু একটা যাত্রা শুরু হয়েছে। সেখানে অনেক সমস্যা আছে, শিক্ষকদের প্রশিক্ষণ নাই, স্কুলগুলি অ্যাক্সেস নাই, এরকম অনেকগুলি সমস্যা আছে, কিন্তু কিছু রাস্তা কিন্তু তৈরি হয়েছে। এখন পর্যন্ত প্রায় 1,50,000-2,1 প্রতিবন্ধী শিশু, সেটা হয়তো বা বলতে পারি আমরা যে এরা একেবারেই সহনীয় মাত্রা, যেটা সরকার বলছে সহনীয় মাত্রা প্রতিবন্ধিতা সহ, কিন্তু যেই বাচ্চাগুলি অন্য স্কুলে, মানে আগে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছিল না, সেই বাচ্চাগুলি সুযোগ পাচ্ছে। এটা কিন্তু একটা ডিরেক্ট একটা। দ্বিতীয় একটা যদি বলি যে নাফিস ভাই, এখানে নাফিস ভাই একটু অ্যাড করি যে মানে মৃদু মাত্রার প্রতিবন্ধী শিশুরা মানে সবসময় শিক্ষা গ্রহণের দিক থেকে আগে এগিয়ে ছিল, কিন্তু এই সরকারি প্রচেষ্টাগুলো বা ঘোষণাগুলোর কারণে কিন্তু যে জিনিসটা হয়েছে, যে যেমন সেরিব্রাল পলসির যে শিশুরা, তারা যে মানে যেই বাধাগুলো আগে ফেস করতো অ্যাডমিশনের ক্ষেত্রে, এই ধরনের প্রতিবন্ধী শিশুরা কিন্তু সেই বাধাগুলো এখন কম ফেস করে, তাদের অংশগ্রহণ কিন্তু এখন অনেক বেশি বেড়েছে। মানে ম্যাক্সিমামই কিন্তু হয়েছে যে মাইল্ড ডিসেবিলিটি দিয়ে, কিন্তু মডারেট, এখনো সিভিয়ার প্রোফাউন্ড লেভেলের বাচ্চারা হয়তো প্রাইমারি মানে মেইন স্ট্রিম স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, কারণ সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটার জন্য যে শিক্ষকের প্রশিক্ষণ দরকার, সেগুলো এখনো পর্যন্ত হয়নি। কিন্তু মডারেট লেভেলের ডিসেবিলিটি পর্যন্ত কিন্তু মাঝারি মাত্রা কিন্তু তারা কিন্তু আসছে। এটা হলো একটা ডিরেক্ট। দ্বিতীয় আরেকটা যদি বলি যে ভাতা দেওয়ার যে বিষয়টা, এটা নিয়ে অনেক কনফিউশন আছে, এটা নিয়ে প্রচুর কমপ্লেনও আছে। এটা মাত্রা, এটা মানে কতটুকু দেওয়া হচ্ছে, 800 টাকা দেওয়া হচ্ছে মাত্র, এটা নিয়ে অনেক কথা আছে। আমি 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 বলবো এভাবে যে একজন অতি দরিদ্র প্রতিবন্ধী মানুষ যে বাসায় কখনো তার রেসপেক্টটা পায় না, তার আইডেন্টিটি একটা বড় সমস্যা আছে ফ্যামিলির মধ্যে, এই মানুষটার জন্য কল্যাণে যদি আজকে তার পরিবারে মাসে 15 কেজি চাল যদি ঘরে ঢুকে, এটাও কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন, এবং তার সেই মানুষটার বাসায় তার ডিগনিটির জন্য কিন্তু একটা বড় কন্ট্রিবিউটর। কাজেই আমরা আমরা চাইতেই পারি যে এর থেকে এটা বাড়তে হবে, কিন্তু এটাকেও খুবই অবহেলা করার কোনো সুযোগ নাই, এটাও কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন। কাজে এরকম ছোট ছোট কিছু জিনিস আছে, মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে গভর্নমেন্টের জন্য প্রতিবন্ধী মানুষের জন্য। এটা ছিল প্রথমে শুধুমাত্র ছিল অ্যাসিড দগ্ধ মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য, এখন কিন্তু সব ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য এটা উন্মুক্ত। এখন এটা দেওয়া হচ্ছে কিনা সেটা হলো মানে ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে সমস্যাগুলি কি সেটা নিয়ে অনেক কথা থাকতে পারে, কিন্তু এই সুযোগগুলো কিন্তু তৈরি হয়েছে। শিক্ষা উপবৃত্তি, এটা একদম প্রতিবন্ধী শিশু যে স্কুলে আছে, ফর্মাল স্কুলে আছে, তার জন্য উপবৃত্তি এরকম নিয়ে, যেমন ককলিয়ার ইমপ্লান্টের জন্য যে কাজগুলি করা হয়েছে, এরকম কিন্তু কিছু কিছু কাজ সরাসরি যেগুলো প্রতিবন্ধী মানুষের জন্য, একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে যেটা প্রতিবন্ধী মানুষের জন্য স্পেসিফিক। একটা বড় প্রতিবন্ধী মানুষের দাবি ছিল এক সময়, বা এখনো হয়তো আছে, সেটা হলো একটা আলাদা অধিদপ্তর, অধিদপ্তর না হলেও একটা মন্ত্রণালয় না হলেও একটা অধিদপ্তর নিয়ে একটা অনেক দূর এগিয়ে যাওয়া হয়েছিল। এটার শুভ উদ্বোধনও ঘোষণা করা হয়েছিল,
কিন্তু তারপরে আবার মাননীয় প্রধানমন্ত্রী এটাকে স্টপ করে রেখেছে। উনি উনি এটা স্টপ করার কারণটা হলো এরকম, উনি উনি বিশ্বাস করেন যে আজকে নতুন করে একটা অধিদপ্তর যদি তৈরি করা হয় তাহলে প্রতিবন্ধিতা বিষয়ে বাকি সবগুলো অধিদপ্তর হয়তো তারা হাত ধুয়ে ফেলবে, এমনকি সমাজ কল্যাণ মন্ত্রণালয় তখন বা সমাজ সেবা দপ্তরও তখন হাত গুটিয়ে ফেলবে, বলবে এটা হলো তাদের কাজ। উনি উনি ইনক্লুশনের কথা বলছেন। উনি বলছেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা বিভাগকে আসলে প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করতে হবে, এটার জন্য স্পেসিফিক কোনো অধিদপ্তরের প্রয়োজন নেই। একটা স্ট্রং কোঅর্ডিনেশন মেকানিজম দরকার, যেটা আইনে তৈরি করে দেওয়া হয়েছে। সেই মেকানিজম যদি কাজ করে তাহলে আলাদা অধিদপ্তরের দরকার নেই। এটা হলো ওনার পক্ষ থেকে এই এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই অধিদপ্তরটা আর পরে আগায়নি বলে যতটুকু আমি জানি। তো এখন এরকম এরকম বেশ কিছু জিনিস আছে। আমরা যদি দেখি যে প্রতি বছর বাজেটে বাজেট কিন্তু বাড়ছে প্রতিবন্ধী মানুষের জন্য এরকম, এবং এই এই বাজেটের একটা বড় অংশ মানে প্রায় সিংহভাগই হলো এই ভাতা এবং এই মাইক্রো ফাইন্যান্স এর জন্য। কিন্তু যতটুকু মানে এই বাড়ুক না কেন, এগুলো সবই হলো আসলে সেফটি নেট প্রোগ্রামের, মানে প্রতিবন্ধী মানুষের অধিকার বা সেই জায়গাগুলিতে আসলে এখানে কন্ট্রিবিউশন খুব একটা নেই। এখন পেপারও এর কথা যে আপনি বলছিলেন, যে কাগজের কথা, যে হ্যাঁ ঠিক আছে আইন হলো, নীতিমালা হলো, বিধি হলো, অ্যাকশন প্ল্যান হলো, কাগজগুলিতে তাদের প্রতিবন্ধী মানুষের জন্য আসলে কি হলো? এটা এটা ঠিক, বাংলাদেশে আসলে আমাদের প্রচুর ভালো ভালো আইন আছে, সবগুলি তো বাস্তবায়ন হয়। তো সেরকমই এরকম এই এই আইনগুলো আছে, কিন্তু এই আইনগুলির মূল যেটা আমাদের পাওয়া আমি বলবো সেটা হলো আইনি ভিত্তিটা তৈরি হয়েছে। যে কোনো কাজ আপনি যদি করতে চান সেই কাজটার জন্য একটা আইনি ভিত্তি তৈরি হয়েছে। নাফিস ভাই সাথে আমি একটু যদি বলি, যোগ করি, আমি আমি মাঝখানে ঢুকে গেলাম, আমাদের তো আসলে অনেকগুলো আলাপ হতে পারে। নাফিস ভাই, আইনি ভিত্তির ক্ষেত্রে আর কি আমরা শিক্ষার কিছু উদাহরণ পেলাম, আর কি কাজ হয়েছে যেটা সরকার বলতে পারে যে আমরা এই কাজটা করছি? এছাড়া যেমন যেমন আমরা যদি বলি যে ফাউন্ডেশনের আওতায় যে 103টা সেবা সাহায্য কেন্দ্র, হ্যাঁ, যে মানে আমি আবার বলছি যে এটা কতটুকু ফাংশনাল সেটা একটা প্রশ্ন থাকতেই পারে, যে এটা কতটুকু সাপোর্ট দিতে পারছে, যতটুকু দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছে কিনা সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু আজকে 103টা সেবা সাহায্য কেন্দ্র মানে প্রত্যেকটা জেলার পাশাপাশি বেশ কিছু উপজেলাতে এই যে একটা সেন্টার করা হয়েছে, যে এই সেন্টারগুলিতে ফিজিওথেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে, কিছু কিছু জায়গায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছে, এখানে কাউন্সিলর আছে। এখানে কিন্তু প্রতিবন্ধী মানুষ গেলে সেখানে তার দৈনন্দিন তার ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের জন্য যে থেরাপি সাপোর্টগুলি দরকার ছিল সেগুলি কিন্তু এখন উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। আবার সেটার সঙ্গে তারা চালু করেছিল হলো মোবাইল ভ্যান। সেটা সেই মোবাইল ভ্যানগুলিকে স্বেতহস্তি বলবেন কিনা আমি জানি না, সেটা সেটা আবার বলছি যে সেটা একটা ডিফারেন্ট একটা আঙ্গিক। কিন্তু মানে কনসেপচুয়াল জায়গাতে বা এর জায়গা থেকে যদি দেখেন যে সেই জায়গাগুলি থেকে মানুষের বাড়ির দোরগোড়ায় সেই সাপোর্টটাকে নিয়ে যাওয়ার জন্য সদিচ্ছা কিন্তু সরকারের আছে। সেই সেই জায়গাগুলি কিন্তু এখানে এখানে কিন্তু আমরা দেখেছি যে সরকার এই জিনিসগুলি করেছে। বেশ কিছু মানুষকে এটার জন্য নিয়োগ দেওয়া, বেশ মানে প্রচুর ফিজিওথেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্টের নিয়োগ। মানে আজকে একজন সাইন ল্যাঙ্গুয়েজ মানে একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, তার জন্য কিন্তু চাকরি উন্মুক্ত, কারণ আজকে 103টা সেবা সাহায্য কেন্দ্রে 103টা পজিশন আছে, কিন্তু সেখানে কিন্তু আমাদের কিন্তু 103 জন স্পিচ আর ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নাই। হ্যাঁ, তো তারা পাশ করে কিন্তু চাকরি নিতে। এটার এই সেবা ও সাহায্য কেন্দ্রের একটা সুবিধা হচ্ছে যে এখন একেবারে গ্রাসরুট লেভেলের যে আইডেন্টিফিকেশনের যে সিস্টেমটা, এটা এখন একটা সিস্টেমের মধ্যে আসছে। এটার একটা ধারাবাহিকতা আছে, মাঠকর্মী থেকে তারপরে কোথায় কোথায় গিয়ে তারপর শেষ পর্যন্ত তার একটা প্রপার আইডেন্টিফিকেশন হবে। কিন্তু আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিবন্ধী মানুষদের আর্থিক বা জীবিকায়নের জায়গা থেকে কিন্তু আমাদের যে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা আছে, সেখানে কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্য 5% কঠোর বলা হচ্ছে যে কোনো ধরনের টেকনিক্যাল ট্রেনিং এর
পার্টিসিপেন্টের একটা 5% হতে হবে প্রতিবন্ধী মানুষ। এখন ঘটনা যে জিনিসটা ঘটে, ওই টেকনিক্যাল ইনস্টিটিউট গুলো কিন্তু এখন দোরগোড়ায় ঘোরে যে আমরা তো প্রত্যেকবার কোর্স অ্যানাউন্স করি এবং আমরা বলে দেই যে এখানে আমরা প্রতিবন্ধী মানুষদেরকে নিব, কিন্তু ওই পরিমাণ প্রতিবন্ধী মানুষ তো আমাদের এখানে আসে না। মহিন ভাই, আমি এখানে একটা সত্যর জায়গাটা বলবো, এটা হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতাটা যেটা বলে যে যেহেতু আমরা বছরে প্রায় শখানেকের উপরেও একেবারে গ্রাসরুট লেভেলে প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে এসে তাদেরকে নেতৃত্ব বিকাশের উপরে প্রশিক্ষণ দেই, এবং সেই প্রশিক্ষণগুলোতে যখন আমরা সরকারের যে বিভিন্ন সেবা সুবিধা বা আমাদের জন্য যেই মানে যে আইনগত ভিত্তিগুলো যেগুলো আছে, যেগুলো নাফিস ভাই বর্ণনা করলেন, এগুলোর কথা যখন বলি, 99% বলে যে আমরা তো এগুলো জানতাম না। মইন ভাই, আপনি বিশ্বাস করবেন না, 2010 সাল থেকে আমরা এই প্রসেসে কাজ করছি, যেটাকে আমরা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ মুভমেন্ট বলি, এই জায়গাতে কাজ করছি। বাংলাদেশে এখন মোর দেন 5000 প্রতিবন্ধী মানুষদেরকে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা অর্গানাইজ করার একটা প্রচেষ্টা নিতে পেরেছি এবং করতে পেরেছি। এবং এই মানুষগুলোর ম্যাক্সিমাম এরা এসছে তো ট্রেনিং এ, এবং এরা যখন যে দল গঠন করছে এবং দলের সাথে কথা বলছে, অন্যান্য প্রতিবন্ধী মানুষদের সাথে কথা বলছে, দেখা যাচ্ছে যাই আছে এই না থাকার দেশে, যাই আছে তার খবরও কিন্তু প্রতিবন্ধী মানুষগুলো জানে না বলে কিন্তু সেটাকে দাবি করতে পারে না। যখন তাকে বলা হয় যে আপনার এই আইন আছে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনটা আছে, এখানে বলা আছে যে আপনি এই জিনিসগুলো সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবি করতে পারবেন, ও তখন বলে আমি তো জানতাম না। আমাদের স্থানীয় সরকার ইউনিয়ন পর্যায়ের যে একটা ডিরেক্টিভ দেওয়া আছে সমবায় মন্ত্রণালয় থেকে, যে একটা ইউনিয়ন পরিষদ প্রতিবন্ধী মানুষদেরকে কোন কোন ক্ষেত্রে কি কিভাবে অন্তর্ভুক্ত করবে। হ্যাঁ, এটা যে আছে, স্পেসিফিক হ্যাঁ, খুব স্পেসিফিক বলে দেওয়া হয়েছে এই 7টা কাজ করবে। এটা যখন একটা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের হাতে বা প্রতিবন্ধী ব্যক্তির মানুষের হাতে আমি তুলে দিচ্ছি, সেখান কিন্তু তখন এটা নিয়ে যে দাবি করতে পারছে, এই যে দেখেন, এই যে মিনিস্টারের সাইন আছে, এখানে সেক্রেটারির সাইন আছে বা সহকারী পরিচালকের সাইন আছে, এটা সরকারি একটা নির্দেশনা, আপনি আমাকে এটা দিতে বাধ্য। তখন এই যে দাবির করার জায়গাটা তার তৈরি হয়। এই কাগজপত্রগুলো থাকার সুবিধাটা তো হচ্ছে এই জায়গাতে, কাগজ অনেক কিছু থাকার সুবিধাটা হচ্ছে এই জায়গায়, থাকলে অন্তত ওটা নিয়ে আমি গিয়ে দাবিটা করতে পারছি যে হ্যাঁ, এই যে দেখেন আমার জন্য এই প্রভিশনটা আছে এবং আপনি এটা আমাকে দিতে বাধ্য। কিন্তু এই যে আছে, এই খবরটাই বেশিরভাগ প্রতিবন্ধী মানুষের কাছে নাই, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার সমস্যাটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী মানুষগুলো খুবই সেগ্রিগেটেড অবস্থায় থাকে, তাদেরকে একত্রিত করাটাও, আমরা জানি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, তারপরে তাদের নিজেদের আর্থিক অবস্থা, এগুলো সবকিছু মিলে একটা অবস্থা তৈরি করেছে, কিন্তু তাদেরকে মানে সংগঠিত করতে না পারাটাও কিন্তু, আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে বা সংগঠন করছি অনেক আগের থেকে, কোনো কোনো সংগঠনের বয়স হয়তো 40ও পার হয়ে গেছে, তাদের এটা একটা ব্যর্থতা আমি বলবো, যে আমরা গ্রাসরুট লেভেলের প্রতিবন্ধী মানুষগুলোকে সংগঠিত করতে পারিনি, এবং তাদেরকে এই নাই এর দেশেও যা যেটুকু আছে সেইটুকু খবর তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। রাইট। আরেকটা বড় জিনিস যেটা হয়েছে মঈন ভাই, সেটা হলো, এটা বলতেই হবে, সেটা হলো যে ডিসেবিলিটি কার্ড। হ্যাঁ, একটা ন্যাশনাল ডাটাবেস তৈরি করে প্রতিবন্ধী মানুষের মানে তথ্য এখানে মানে করে এখান থেকে একটা ন্যাশনাল ডিসেবিলিটি কার্ড দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, এই প্রসেসটা খুব সহজ না, এই প্রসেসটা কমপ্লিকেটেড, এটাকে সিম্পলিফাই করতে হবে, সেটা হলো অন্য জিনিস। কিন্তু আপনি যদি এখন বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সম্বন্ধে যে কোনো রিসার্চের জন্য যদি তথ্য চান, আপনি 18 লক্ষ প্রতিবন্ধী মানুষের ডিটেল ইনফরমেশন পান, তাদের বয়স ভেদে, তাদের লিঙ্গ ভেদে, প্রতিবন্ধিতার মাত্রা ভেদে, তাদের এডুকেশন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ইনকাম স্ট্যাটাস, কি ধরনের হাউস হোল্ডে থাকে, তার মানে কি কি সহায়ক উপকরণ ব্যবহার করে, আর কোনো এনজিও থেকে কোনো সহায়তা পায় কিনা, কি ধরনের সহায়তা পায়, এরকম ডিটেইল আপনি কিন্তু 18 লক্ষ মানুষের সম্বন্ধে তথ্য পাবেন। এখন 18 লক্ষ মানুষ মানে হলো বাংলাদেশের ধরেন পপুলেশনের 1% বা তার থেকে বেশি। তো একটা ন্যাশনাল পপুলেশনের 1% পপুলেশন নিয়ে একটা ডাটাবেস কিন্তু আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য এনাফ। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে মানে সরকার বলে বসছে যে প্রতিবন্ধী মানুষের সংখ্যা হলো 15 লক্ষ, ওইটা হলো একটা বড় মানে ইয়ের জায়গা আর কি।
এইটা কিন্তু বাস্তবতার জায়গা না। বাস্তবতা হলো যে 18 লক্ষ মানুষ সম্বন্ধে আপনি খুবই চমৎকার অ্যানালাইসিস করতে পারবেন। যে কোনো ধরনের গবেষণার জন্য প্রতিবন্ধী মানুষের করে আপনি কিন্তু 18 লক্ষ ইজ এ হিউজ নাম্বার, সেটা নিয়ে আপনি কিন্তু এটা করতে পারবেন। এবং নাফিজ সেখান ভাই, থেকে আইডি কার্ড দেওয়া হচ্ছে। 18 লক্ষ, হ্যাঁ নাফিজ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। মানে এক হলো 18 লক্ষ মানুষ, এটা একটা ভালো ব্যাপার, হ্যাঁ ভালো একটা খুব ভালো সংখ্যা, কিন্তু সবসময় 18 লক্ষ কিন্তু এটা হলো একটা নমুনা। নমুনা দিয়ে আসলে মানে পরিসংখ্যানের কিছু সমস্যাও আছে। মানে কি পরিসংখ্যান এক অর্থে নমুনা আমাকে ধারণা দেবে, কিন্তু নমুনার ধারণাটা সত্য না, এটাও হলো মানে কি বাস্তবতা। আমি সেই অর্থে মানে কি আমরা কি বলবো যে আমরা আসলে যেই যেই সার্ভিসগুলো ডিজাইন করা হচ্ছে সেগুলো কি আসলে ওই অর্থে আসলে ছোট হয়ে যাচ্ছে, মানে কি 1% মানুষের জন্যই হচ্ছে? কারণ আমাকে যদি আমরা বলি যে আমরা সাধারণভাবে হ্যাঁ বলছে 15 ভাগ জনগোষ্ঠী, বা আচ্ছা 15 ভাগ জনগোষ্ঠী না, না এটা 10 ভাগ, আগে বলতো 10 ভাগ, এখন 15 ভাগ বলছে, অনেক বিস্তৃত সংজ্ঞায়ন হয়েছে। আগে যে 10 ভাগ বলতো, 10 ভাগ না, আমাদের নিজস্ব যেই জরিপগুলো আছে, মানে কি নাফিজ ভাই আপনি অ্যাকশন এইডে কাজ করেছেন, আমি অ্যাকশন এইডে জরিপ আমি নিজে করেছি, আমরা এসআরপি জরিপ করেছি, আমি বাংলাদেশের অনেকগুলো জেলায় আমার হলো ছোট ছোট সংগঠনের মাধ্যমে তাদের কাজের জরিপগুলো দেখার সুযোগ হয়েছে, এবং সেটা কিন্তু কখনোই এক ভাগ না, কখনোই এক ভাগ না, এবং বেশ বড় ভাগ। এখন এই যে পার্থক্য, মানে কি আমরা ওই জায়গাগুলোতে যদি যাই, আমি ছোট করে আমাদের আলোচনার জন্য একটু যদি ইয়ে করি, যে আমরা কি বলবো তাহলে আমাদেরকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর 20 ভাগ মাত্র আসলে সুযোগের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে, বা এটা কি আমাদের পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলছে কিনা? না না না, আমি 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 জিনিসটাকে সেভাবে বলছি না। আমি বলছি যে আপনি যদি যে কোনো একটা মানে যে কোনো একটা অবস্থা বোঝার জন্য তো মানুষের নানান রকমের সার্ভে করে, তো সেখানে এই একটা সার্ভে যদি আমরা ধরি যে এখানে 18 লক্ষ মানুষকে নিয়ে একটা সার্ভে করা হয়েছে, আপনি সেখান থেকে অবস্থাটা বুঝতে চান, এটা অ্যানালাইসিস করতে চান, অ্যানালাইসিসের জন্য 18 লক্ষ ইজ এ হিউজ নাম্বার। এটার জন্য মানে এটা দিয়ে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য কি কি সেবা পৌঁছাতে হবে সেটা যদি আপনি 18 লক্ষ দিয়ে মানে হিসাব করে দেন যে 18 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে এই দেশে, সেটা কোনোদিনই বাস্তব হবে না। আমি আমি আসলে আমাদের দেশে তো অনেকগুলি স্ট্যাটিস্টিক্স আছে। আমি মানে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু 2010-এ হাউজহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভের যে রেজাল্ট 9.07%, আমি ওইটার উপরে মানে বেস করতে চাই। এরপরে 2015 সালে আবার তারা আরেকটা বলেছে। আমি কেন ওইটার উপর বেস করতে চাই, কারণ ওই ফিগারটা বাংলাদেশ গভর্নমেন্ট 2012 সালে এসক্যাপকে দিয়েছিল, যে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের রেটটা হলো প্রিভ্যালেন্স রেট হলো 9.07%। সেটা এসক্যাপে পাবলিশ হওয়ার পরে 2014 সালে এসক্যাপ থেকে একটা টিম এসেছিল, একটা এক্সপার্ট টিম। তারা 1.5 দিন সময় কাটিয়েছে, 3 দিনের একটা টিম মানে সফরে এসেছিল, 1.5 দিন কাটিয়েছে তারা পুরো স্ট্যাটিস্টিক্সে। তারা দেখার চেষ্টা করেছে যে ওইখানে কি কি কোয়েশ্চেনের ইউজ করা হয়েছে, প্রসেস কি ছিল, অ্যানালাইসিস কিভাবে হয়েছে, ফুল জিনিসটা তারা দেখে অথেন্টিকেট করে গেছে। কাজেই আজকে এসক্যাপ থেকে অথেন্টিকেটেড ইয়ে হলো বাংলাদেশে 9.07%। এরপরে আর কে কি বললো আমি আসলে সেটা জায়গায় মানতে চাই না। যে বাংলাদেশ সরকার রিপোর্ট করেছে এসক্যাপের কাছে 9.07%, সেটাই আমি মেনে নিই 9.07%। আমার 10%, 15% এগুলি নিয়ে বলার দরকার নেই। 9.07% বললে এই দেশে প্রায় 1.5 কোটি, এই দেশে প্রায় 1.5 কোটি প্রতিবন্ধী মানুষ থাকার কথা। এই 1.5 কোটি মানুষ, তাহলে আপনার গ্যাপ অ্যানালাইসিস কি 1% আর হলো 9%, মানে কি 8% কি গ্যাপে? মানে বলছি না যে ওইটা হলো অ্যানালাইসিস করার জন্য, সিচুয়েশন অ্যানালাইসিসের জন্য, কিন্তু নট ফর প্রোগ্রামেটিক। প্রোগ্রামেটিক করতে গেলে আপনাকে 1.5 কোটি প্রতিবন্ধী মানুষ ধরে করতে হবে, আপনি সকল সুবিধা দিতে হবে 1.5 কোটি প্রতিবন্ধী মানুষের জন্য। নাফিস ভাই 2016 সালের ওই একই সার্ভেতে নাম্বারটা এসেছে আপনার 6.96। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে 9 থেকে নেমে আসছে, আমি বলছি 9 যে থেকে এখন নেমে আসছে, হ্যাঁ ওটা 7-এর কাছে এসছে, কিন্তু যেহেতু 9.07%টা এসক্যাপে বাংলাদেশ গভর্নমেন্টের রিপোর্টেড এবং সেটা অথেন্টিকেটেড বাই এসক্যাপ, আমি সেই নাম্বারটাকেই পুঁজি করতে চাই 9.07%। তাতে 1.5 কোটি প্রতিবন্ধী মানুষ হওয়ার কথা। এই 1.5 কোটি প্রতিবন্ধী মানুষের হিস্সা গভর্নমেন্টকে দিতে হবে, এটা হলো মূল জিনিস। এখন
এখন সেটার মধ্যে কিভাবে দিবেন, কিভাবে মানে আপনি কোন প্রোগ্রাম আগে করবেন কোনটা পরে করবেন, সেটা আপনি ওই 18 লক্ষ দেখে আপনি অ্যানালাইসিস করে বের করে ফেলেন যে আমার তাহলে তাহলে আমার 1.5 কোটি মানুষের জন্য কি করতে হবে। হ্যাঁ, তো সেটাই হলো ওই জায়গাটা আমরা সেটাই যদি হলো একটু আমার ইয়ে। লিপির কাছে যাই, লিপি আমার জি নাফিস ভাই এটা যোগ করবে আমাদের। আমরা মানে কি সেক্ষেত্রে এখন আমরা একটা ধারণা পাচ্ছি যে হ্যাঁ হয়তো আমাদের একটা ভালো ডাটাবেজ আছে, যে ডাটাবেজটা দেখে আমরা হয়তো একটা স্যাম্পল, যে এটাকে যদি স্যাম্পল ভাবি তাহলে আমাদের রাইট, হলো রাইট, সমস্যার প্রকৃতিটা আমাদের বোঝা যাবে খুব ভালোভাবে। ঠিক। এখন সেই সমস্যার প্রকৃতির ভিত্তিতে আমাদের আসলে সরকারের আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, মানে কি এখন সরকার যেটা বলছে যে এই যে নাফিস ভাই একটু আগে বললেন যে না আমরা 1.5 লক্ষ আমরা 15 লক্ষের জন্য কাজ করছি। বিষয়টা কি আসলে 15 লক্ষের জন্য কাজ করার, নাকি আসলে শুধু ভাতা এবং শিক্ষা বা উপবৃত্তি, নাকি এটা অন্য ধরনের আসলে কাজেরও যৌক্তিকতা আছে? সেই কাজগুলা কি কি করতে পারে সরকার? নাফিস ভাই ওই জায়গাটায় আরো যোগ করবে। লিপি একটু যদি যোগ করো। রাইট। আমি শুরু দিয়ে শিক্ষা দিয়ে শুরু করতে চাই। নাফিস ভাই অলরেডি পিডিপি কথা বলেছেন, এটা এখন মনে 4th ফেজটা চলছে। সেখানে কিন্তু মানে শিক্ষায় মূলধারার শিক্ষায় প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিটাকে খুব সুন্দর করে আউটলাইন করা আছে, 1 নাম্বার। 2 নাম্বার, সেটার জন্য যেই ধরনের ক্যাপাসিটি বিল্ডিং টিচারদের দরকার সেটাও কিন্তু আউটলাইন করা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য যেই ধরনের টেকনিক্যাল এক্সপার্টিস আমাদের দেশে থাকার কথা, সেই জায়গাতে একটা গ্যাপ আছে। তো ওই গ্যাপটাকে পূরণ করাটা খুব জরুরি। যেহেতু গ্যাপের জায়গাতে নাফিস ভাই আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আর কি এটুকু বলছি। এটা একটা। আর আরেকটা যেটা হচ্ছে যে শিক্ষার জায়গাটাতে আমরা ধরেই নেই যে একটা শিক্ষককে ক্যাপাসিটি বিল্ডিং করলে মনে হয় এটাকে কমপ্লিট করা সম্ভব, মানে ইনক্লুশনটাকে আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। কিন্তু আমার মনে হয় যে আহ প্রতিবন্ধী শিশুদের, যেমন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইলিটা, এটা ব্রেইল স্লেট এবং স্টাইলাস এবং ব্রেইলের ব্রেইল করার জন্য তার যে পেপারটা, এটা কিন্তু জেনারেল কিছু না যে আমি যে কোনো জায়গায় গেলে এটা পাবো। তো এই জিনিসগুলোর সাপ্লাই, তারপরে সব দৃষ্টি প্রতিবন্ধী শিশুই কিন্তু কমপ্লিটলি ব্লাইন্ড না। আমরা প্রায় বলি যে প্রায় 80% শিশুর কোনো না কোনো ভিশন থাকে বা লো ভিশন থাকে। তো সেই শিশুরা যাতে টেকনোলজিকে ইউজ করে ব্রেইল ছাড়া অন্য মাধ্যমগুলোতে শিখতে পারে, সেই ব্যবস্থা করার, সেইটা মানে সেই জায়গার যে অ্যানালাইসিস এবং রিসোর্স অ্যালোকেশন, এই জায়গাতে কিছু গ্যাপ আছে। এটা নিয়ে পিডিপি চিন্তা করা দরকার, বা মানে গ্যাপ গুলোকে রিয়েলাইজ করা দরকার। আমি মনে করি এটা যা শিক্ষা নিয়ে একটা ছোট করে বললাম। আরেকটা শিক্ষার জায়গা যেটা আছে, যে মানে প্রাইমারির কথা বললাম, সেকেন্ডারিতে এসে দেখা যায় যে প্রচুর প্রতিবন্ধী শিক্ষার্থী ঝরে যায়। কারণ সেকেন্ডারিটা তখন আরেকটু দূরে হয়ে যায় তার রেসিডেন্স থেকে, এটা জিনিসটা তখন আরেকটু দূরে হয়ে যায় বা আরেকটু এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, ওইখানকার ব্যারিয়ার্স গুলো কিন্তু আবার একটু ডিফারেন্ট। আবার যা ম্যাট্রিক পাস করলো, এসএসসি পাস করলো, তারপরে ইন্টারমিডিয়েট পড়া বা হায়ার এডুকেশনে যাওয়া, এটা কিন্তু মানে ম্যাক্সিমাম প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য এগুলো এখনো মানে সবার জন্য না হলেও ম্যাক্সিমামের জন্য এই জিনিসটা কিন্তু এখনো স্বপ্ন। ওই জায়গাগুলোতে আমার মনে হয় মানে আসলে যে উচ্চশিক্ষায় গিয়ে কত পার্সেন্ট প্রতিবন্ধী শিশু পৌঁছাতে পারে, সেটার জন্য কত বেশি আমার রিসোর্স লাগবে আমি ঠিক জানি না। যে এই জায়গাগুলো রিয়েলাইজেশন করার ক্ষেত্রে আমাদের নীতি নির্ধারণ মহলের কোন জায়গাতে গ্যাপটা আছে, এই জায়গাটা আমি এখনো বুঝি না। তো এই জায়গাগুলো নিয়ে এখন কাজ করার আছে, এবং এগুলো আইডেন্টিফাইড। এগুলো এমন কিছু না যে আমরা বা কোনো এমন কোনো রকেট সায়েন্স না যেগুলো নিয়ে খুব ইনডেপথ গবেষণা করতে হবে তারপর আমরা এই জিনিসগুলো করতে পারবো। এগুলো সবই আইডেন্টিফাইড এবং ফেল্ট নিড, এগুলো নিয়ে আসলে এই কমিটমেন্টটা নিয়ে কি আগালে আমাদের সম্ভব। এবার আসি হচ্ছে হেলথ সার্ভিসটা নিয়ে একটু বলবো। আমি হেলথ সার্ভিসটা এই জন্য বলবো যে বেশিরভাগ মানুষজন মনে করে যে প্রতিবন্ধী মানুষদের একমাত্র হেলথ সার্ভিস দরকার সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সার্ভিস। হ্যাঁ, কিন্তু মানে বেশিরভাগ প্রতিবন্ধী মানুষেরই সেকেন্ডারি কমপ্লিকেশনস গুলো অ্যাভয়েড করার জন্য কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল সার্ভিসটা দরকার। সেই জায়গাটা কিন্তু তারা তেমন ভাবে অ্যাক্সেস করতে পারে না, 1 নাম্বার সমস্যা। 2 নাম্বার হচ্ছে ডাক্তাররা নিজেরাই এই বিষয়ে তেমন একটা জানেন না, বা জানার জায়গাটা তাদের তৈরি হয় না। হয়তো তাদের সিলেবাসে আছে কিন্তু মানে সিলেবাসের ওই জায়গাটা তারা কভার করে না, হোয়াট এভার। মানে আমি নিজেই যখন কোনো ডাক্তারের কাছে যাই আমি জিজ্ঞেস করি যে আপনি কি স্পাইনাল কর্ড ইনজুরির
সম্পূর্ণ একজন ব্যক্তির এই ধরনের হেলথ কমপ্লিকেশন হলে কিভাবে অ্যাড্রেস করতে হয় আপনি জানেন, বা এই বিষয়ে আপনার কোনো আছে? বেশিরভাগ ডাক্তারের কাছ থেকে আমার নো এই শব্দটা শুনতে হয়। তো এই জায়গাতেও একটা মানে সমস্যা যেমন আছে। আরেকদিকে আমি বলি, যেমন রিসেন্টলি আমি প্রায় 10টার মতো আই হসপিটালের সাথে কাজ করেছি। এটা যে ওই আজকে ইশারা ভাষা নিয়ে কথা বলছে, এই যে মানে ইশারা ভাষা নিয়ে যখন কথা বলছিলাম তখন আমার এই কথাটা মনে পড়লো। এই 10টি হাসপাতালেই রিপোর্ট করতে পারে নাই যে তাদের এক্সিস্টেন্স থেকে এই পর্যন্ত তারা কয়জন শ্রবণ প্রতিবন্ধী মানুষকে সার্ভিস দিতে পেরেছে, বা কয়জন দৃষ্টি প্রতিবন্ধী মানে কমপ্লিটলি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ বা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ বা অটিস্টিক মানুষদেরকে তারা সার্ভিস দিতে পেরেছে। তাদের কোনো ডাটা নাই, কিন্তু গত 3 বছর ধরে যখন কাজ করছে এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিং করছি, এখন কিন্তু তারা স্পেসিফিক বলতে পারছে যে মাসে 3 জন, বছরে 30 জন মানুষকে এই ধরনের প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষজনকে তারা আই সার্ভিস দিতে পারছে। তো আমি তারা জিজ্ঞেস করেছিলাম তাদেরকে নিড অ্যাসেসমেন্টের সময় যে এই যে মানুষগুলো যে আসে না, তাদেরকে এই সার্ভিসটার প্রয়োজন নাই। তারা বলছে যে প্রয়োজন তো আছে, কিন্তু তারা তো আসে না। আমি বলছি তারা আসে না, নাকি আসতে পারে না, কোন জায়গাতে ছিল সমস্যাটা? তখন বললো যে 2 জায়গাতেই সমস্যা ছিল, তারা জানে না যে তারা এখানে আসলে সার্ভিসটা পাবে, আর আমরা জানি না এই ধরনের মানুষরা আসলে তাদেরকে কিভাবে সার্ভিসটা দিতে হয়, তাদের সাথে কমিউনিকেশনটা কি করতে হয়। রিসেন্টলি আমরা 4টা হসপিটালের 18 জন স্টাফকে ইশারা ভাষার উপর একটা প্রশিক্ষণ দিয়েছিলাম, খুব শর্ট, এবং তারা এটার রেজাল্ট দেখে তারা নিজেরাই এত উৎসাহিত হয়েছে এবং এই ভাষাটাকে আরো ভালো করে আয়ত্ত করার জন্য এখন তারা নিজেরা বসে প্র্যাকটিস করে এবং একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষকে নিয়ে আসে তার এই প্র্যাকটিসের সময়, যাতে তাদের প্র্যাকটিসটা আরো ভালোভাবে হতে পারে। এবং তারা দেখেছে যে এটার ফলে তারা যোগাযোগটা আরো কম্প্রিহেন্সিভলি করতে পারছে এবং যে ট্রিটমেন্টটা দরকার সেই ট্রিটমেন্টটা সে আরো ভালোভাবে দিতে পারছে। আর এবার আসলে হচ্ছে জীবিকায়নের জায়গাটাতে বা এমপ্লয়মেন্টের জায়গাটাতে আমি যে জিনিসটা গত 7 মাস ধরে একটা কাজের সাথে ইনভলভ, সফট স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, এটা এমপ্লয়মেন্ট প্রতিবন্ধী মানুষদের এমপ্লয়াবিলিটি বাড়ানোর জন্য এটা একটা প্রজেক্ট। এখানে দেখলাম যে বেশিরভাগ প্রতিবন্ধী মানুষের টার্গেট হচ্ছে ছোটখাটো একটা চাকরি, এবং মানে খুব দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা ছোটখাটো চাকরির জন্য যেই ধরনের স্কিল এবং তার দরকার, যে আউট নলেজটা তার দরকার, যে সফট স্কিল গুলো তার দরকার, বেশিরভাগ মানুষের নাই। তো এই জিনিসটা কিন্তু আমাকে ভীষণ ভাবে পীড়া দিয়েছে যে প্রতিবন্ধী মানুষ হলে বিবিএ করা থাকলে বা লয়ের উপরে ডিগ্রি বা ইকোনমিক্স এর উপরে ডিগ্রি থাকে, তারপর কেন আমি একটা যে কোনো ছোটখাটো একটা চাকরির আশা করব? ওয়াই নট এম ফর বিগার? এই জায়গাটা আমাকে মানে আসলে খুব মানে কষ্ট দেয়। এটা একটা আমার খুব নিউ রিয়েলাইজেশন গত 7 মাসের আমার একটা ইনভলভমেন্টের ফলে। তো আমার মনে হয় যে এই জায়গাতেও কাজ করার আছে। আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর অর্গানাইজেশন কাজ করি, সরকারও কাজ করে, সরকারের বেশ কয়েকটা এজেন্সি আছে এটার সাথে ইনভলভ। তো এরা যদি একটু টার্গেটেড ওয়েতে এই প্রতিবন্ধী মানুষগুলোর ক্যাপাসিটি বিল্ডিংটা করার চেষ্টা করে এবং এমপ্লয়মেন্টের পাথওয়েটাকে রেডি করে, আমার মনে হয় যে অনেক ভালো ভালো জায়গাতেই প্রতিবন্ধী মানুষদেরকে আমরা কাজ করতে দেখবো এবং খুব দক্ষতার সাথে কাজ করতে দেখবো। তার সুযোগটাকে মানে পাথওয়েটাকে রেডি করা দরকার। নাফিস ভাই যদি এবার একটু অ্যাড করেন, অনেক কথা বলে ফেললাম। না লিপিকা ঠিকই আছে। মানে যেটা হচ্ছে কি যে এডুকেশনটা তো আসলে একটা পিরামিডের মতন, যে আমাদের প্রাইমারি এডুকেশনে যত স্টুডেন্ট থাকে সারা দেশে, সবাই তো আর সেকেন্ডারি এডুকেশনে যায় না, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে বিশ্ববিদ্যালয়, এবং এটা আস্তে আস্তে কমতে থাকে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু এবং এই সংখ্যাটা কমার পিছনে নানান রকমের ফ্যাক্টর আছে, পরিবার থেকে পারে না, বা স্টুডেন্টের মেরিটের কারণে পারে না, বা ইকোনমিক কন্ডিশনের জন্য পারে না, এইগুলো মানে এটা হবে স্বাভাবিক। কিন্তু সুযোগটা থাকবে না সেটা তো অন্য জিনিস। একজন প্রতিবন্ধী মানুষ মানে জাস্ট মানে তার জন্য বিল্ডিংটা তৈরি না, বা অ্যাক্সেসিবল না, বা সেখানকার শিক্ষক প্রশিক্ষিত না, মানে এই জন্য একজন প্রতিবন্ধী মানুষের শিক্ষা বন্ধ হয়ে যাবে, এটা তো আসলে হতে পারে না। একজন প্রতিবন্ধী মানুষ ছোট কারণে, এটা ছোট ছোট কারণে ঝরে যায়। আমরা জাস্ট একতলা থেকে দোতলায়, ও ক্লাস 5 পাস করে ক্লাস 6 এ উঠেছে, ক্লাস 6 এর ক্লাসটা দোতলায়, সে শারীরিক প্রতিবন্ধী মেয়ে, তার পক্ষে সম্ভব না, সেই জন্য হচ্ছে ঘুরে গেছে। অথচ টিচারের মাথায় এটা আসেই নাই যে আমি ক্লাস 6 কে নিচে নামিয়ে দিই, একতলায় নামিয়ে দিলে তো সে কন্টিনিউ করতে পারে। এই সামান্য সামান্য ছোট জিনিসের জন্য কিন্তু শিক্ষা থেকে ঝরে যায়। তো মানে এই জায়গাগুলি হলো রাইটস এর জায়গা, এগুলি হলো অধিকারের জায়গা। তো এই রিয়েলাইজেশনটা
আসতে, এবং মানে বললাম না যে এগুলি আইনে থাকলেই আমরা আসলে এগুলি নিয়ে কথা বলতে পারি, যতক্ষণ আইন থাকে না ততক্ষণ আসলে এগুলি চাওয়া মুশকিল। এজন্যই আসলে এই ডকুমেন্টগুলি দরকার, এবং এই ডকুমেন্টগুলি হয়েছে। আমি যদি অ্যাকশন প্ল্যানের কথায় আসি, আহ, এটা এটা যে একটা খুবই কমপ্লিট অ্যাকশন প্ল্যান সেটা আমি বলবো না, কিন্তু তারপরেও এটার মধ্যে যা কিছু আছে, এখানে 18টা বিষয় আছে এটার মধ্যে, এবং অনেকগুলি মন্ত্রণালয়কে ঘিরে এখানে ইয়ে করা হয়েছে। এগুলি যদি আসলে এগুলো যদি বাস্তবায়ন হয়, এই দেশে প্রতিবন্ধী মানুষ, আমি বলবো যে 60, 70, 80% প্রতিবন্ধী মানুষের জীবন মানে একটা বড় পরিবর্তন আসবে, একটা পজিটিভ পরিবর্তন আসবে। 100% হবে না, কিন্তু অ্যাটলিস্ট 60, 70% প্রতিবন্ধী মানুষের জীবন মানে একটা বড় পজিটিভ একটা পরিবর্তন আসবে। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, যে যেটা বলছিলাম যে ওই যে স্বপ্ন দেখা, আমাদের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা আরেকটু কংক্রিট হচ্ছে, আরেকটু কংক্রিট হচ্ছে, শেষে গিয়ে কেন জানি আমাদের স্বপ্নগুলি হাফিজ ভেঙে ভাই, যায়। একটু একটু হ্যাঁ, সমস্যা হচ্ছে বোধহয়, আমি সাউন্ড পাচ্ছি মাঝে মাঝে একটু ডিস্টার্ব। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বোধহয় আপনার সাউন্ডটা কেটে কেটে আসছে কোনোভাবে, আমি জানি না। আচ্ছা, একটু দেখতে হবে। অন্যরা সবাই কি নাফিস ভাইকে শুনতে পাচ্ছে ঠিক? এখন শুনতে আমি তো পাচ্ছি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে আমি তো পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার আচ্ছা। একটু কেটে কেটে আসছে, আমি জানি না সামথিং। আচ্ছা, এটা নাফিস ভাই, যেটা হলো কি, এক হলো কি, আমরা জানি যে কিছু সমস্যাগুলো আমরা হলো বারবার আলাপ করছি, দেখছি, কিন্তু পাশাপাশি আসলে কি সরকার আসলে কি এখন তো মঈন ভাইকে আমি শুনতে পাচ্ছি না। আমিও পাচ্ছি না, উনি ফ্রিজ হয়ে গেছেন। তাহলে সমস্যাটা মঈন ভাইয়ের ওইখানে। সম্ভবত মঈন ভাইয়ের নেটে আপ ডাউন করছে। এখন মঈন ভাইয়ের প্রশ্নটা তো বুঝতে পারছিলাম না যে উনি কি কি বলতে চাচ্ছিলেন। হাফিজ ভাই, আপনি মনে হয় কন্টিনিউ করতে পারেন, উনি আচ্ছা, ফেরত আচ্ছা, আমি কথা যেটা বলছেন। যেটা বলতে চাচ্ছিলাম যে মানে আমরা স্বপ্নগুলি দেখি, স্বপ্নগুলি আরেকটু কংক্রিট হয়, তারপরে গিয়ে স্বপ্নগুলি ভঙ্গ হয়। আহ, এই যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এখানে কিন্তু অনেক কিছু বলার আছে, কি করবে সরকার। আহ, এইটা এটা মানে এটা শুধু আমাদের দাবি না, এখন এটা যেহেতু ক্যাবিনেটে পাস হয়েছে, কাজে এটা সরকারেরই কমিটমেন্ট যে আমরা এই কাজটা করবো। তারপরে তো 2 বছর হয়ে গেল, সেই 2 বছরে কিন্তু আসলে আমরা কোনো কোনো ইয়ে দেখছি না, এটার প্রতিফলন দেখছি না। একমাত্র সেফটি নেটে প্রতিবন্ধী মানুষের ভাতার সংখ্যা বাড়ানো ছাড়া, যেমন যেমন এইবার বাজেটে গভর্নমেন্ট থেকে একটা একটা ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইডেন্টিফাইড রেজিস্টার্ড যত প্রতিবন্ধী মানুষ আছে 18 লক্ষ, সবাইকে ভাতা দেওয়া হবে। তারা তারা বড়লোক হলেও দিবে, গরিব লোক হলেও দিবে, যেখানেই হোক আইডেন্টিফাইড রেজিস্টার্ড মানে তাদেরকে দেওয়া হবে। এখন এই প্রসেসটা হয়তো হবে। তো এখন এটা কবে বাস্তবায়ন হবে আমরা জানি না। এই এই এ- এখন আবার মানে করোনার মধ্যে হয়তো অনেক কিছুই আটকে আছে, হয়তো এটাও আটকে আছে, কিন্তু এটা যেহেতু বাজেটে এসছে, বাজেটে অ্যালোকেশন হয়েছে, হয়তো এটা কোনো এক সময় দেওয়া হবে। কিন্তু এই একটা জায়গা ছাড়া বাকি যে জায়গাগুলি ছিল এগুলি আসলে হচ্ছে না। মূল যে মানে সমস্যাটা সেটা হলো, যতগুলো কমিটির কথা বলা হয়েছে, যে প্রতিবন্ধী মানুষের অভিভাবক হলো আসলে মূলত কমিটিগুলি, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি এবং জাতীয় পর্যায়ে 2টা কমিটি। এই কমিটিগুলি যেহেতু কাজ করছে না, এই সমন্বয়ের কাজগুলি করছে না। জাতীয় পর্যায়ের যদি কমিটিগুলি কাজ করত, তাহলে আসলে সমন্বয়ের কাজগুলি হতো। এখন জাতীয় পর্যায়ের কমিটি যখন মিটিং এ বসে, সমস্যা হয়ে যায়, কি এজেন্ডা নিয়ে বসবে এটা আসলে ঠিক করতে পারে না অনেক সময়। মানে তাদের তো আসলে বসার কথা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কোন মিনিস্ট্রি কতটুকু কি করলো, সেখানে সমন্বয় কতটুকু হলো, সেটা তাদের বাজেটে কতটুকু ঢুকলো, সবকিছু তো বাজেটের উপর নির্ভরশীল না। বাজেটের উপর নির্ভরশীল ছাড়াও তো অনেকগুলি কাজ আছে যেগুলি তারা করতে পারে। তো সেই জবাবদিহিতার জায়গা যদি আসলে কমিটিগুলি কাজ করতো, জাতীয় পর্যায়ের কমিটিগুলি, তাহলে কিন্তু আসলে প্রতিবন্ধী মানুষের জন্য আরো অনেক বেশি পরিবর্তন আমরা দেখতে পাবো। কিন্তু সেই পরিবর্তনগুলি আসলে হচ্ছে না, যে কারণে আমি বলি যে যে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আরেকটু কংক্রিট হচ্ছে, আবার স্বপ্ন বাধা পাচ্ছে। বলা হচ্ছে যে না, এটার পরে ওই ডকুমেন্ট লাগবে, আছে ঠিক আছে, সেই ডকুমেন্টও হলো। এভাবে হতে হতে তো অ্যাকশন প্ল্যান পাস হয়ে গেল 2 বছর, আমরা ন্যাশনাল বাজেটে কোনো অ্যালোকেশন দেখছি না। এই যে 1200 কমিটি কাজ করবে,
তারা যদি তাদের যে 3 মাসে একবার বসবে বা 4 মাসে একবার বসবে, বসে এই 12 জন মানুষ যে চা নাস্তা খাবে সেই বাজেটটাও তো কোনো একটা জায়গা থেকে থাকতে হবে, সেই বাজেটের অ্যালোকেশন দেখছি না। তো তাহলে এই কমিটিগুলি কিভাবে কিভাবে এটা হবে, মানে কিভাবে তাহলে এই কাজগুলি হবে, সমন্বয়গুলি কিভাবে হবে, এইগুলি একটা বড় চ্যালেঞ্জের জায়গা। তো একটা এর মধ্যে একটা বড় আশার জায়গা আছে, সেটা হলো যে এর আগ পর্যন্ত আসলে কেন কাজগুলি হতো না, কেন অন্যান্য মিনিস্ট্রিগুলি কাজ করতো না, সেটাও একটা বড় জিনিস আমরা এটা বলবো যে গত বছর আমরা আসলে খুব পরিষ্কার ভাবে জানতে পেরেছি। সেটা হলো যে ন্যাশনাল 5 ইয়ার প্ল্যান যেগুলি হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেগুলি হয়, সেই সেই মানে প্ল্যানে আসলে প্রতিবন্ধিতা বিষয়টা কতটুকু সিরিয়াসলি ঢুকলো, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ ওই প্ল্যানে যদি না ঢুকে তাহলে আসলে বাকি মিনিস্ট্রিগুলি এটাকে প্রায়োরিটি হিসাবে নেবে না। এখন আমাদের এখন যেটা চলছে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ষষ্ঠ মানে পঞ্চবার্ষিক পরিকল্পনাতে প্রথম ডিজিউলিটি বিষয়টাকে একটু সিরিয়াসলি ঢুকানো হয়েছিল, তারপরে 7মটাতেও ঢুকানো হয়েছে। কিন্তু মূল জিনিস হলো যে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে ইন্ডিকেটরের জায়গায় শুধু একটা ইন্ডিকেটর আছে ডিজিবিলিটি রিলেটেড, সেটা হলো প্রাইমারি স্কুলে এনরোলমেন্টের ক্ষেত্রে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কত, এই একটা ইন্ডিকেটর, আর কোনো ইন্ডিকেটর নেই। তার মানে বাকি যতগুলি কথা বলা হয়েছে প্ল্যানে, যেগুলি নিয়ে আমরা অনেক আশা মুখ দেখেছিলাম, কিন্তু সেগুলি আসলে ওখানে বাস্তবায়ন করার কোনো সত্যিকারের সুযোগ ওখানে ছিল না। তো এইবার একটা জিনিস যেটা আমরা পরিবর্তন দেখছি সেটা হলো 5 ইয়ার প্ল্যানে এসে এইবার এটা প্রসেসে আছে, এটা এইবার কিন্তু খুব সিরিয়াসলি গভর্নমেন্ট মানে প্ল্যানিং মিনিস্ট্রি এটাকে দেখার চেষ্টা করছে 5 ইয়ার প্ল্যানে আমরা কোথায় মিস করেছি, কি কি জিনিস করার কথা ছিল করতে পারিনি, সেই বিষয়গুলিকে অ্যাড্রেস করা হয়েছে, সেগুলিকে দেখা হয়েছে, এবং সেগুলি আমরা আশা করছি যে এই জিনিসগুলিকে অ্যাড্রেস করে সামনের 5 ইয়ার প্ল্যানে ডিটেইল হবে, আরো অনেক কিছু ঢুকবে, বেশ কিছু ইন্ডিকেটর এখানে অ্যাড হবে। এইগুলি যদি হয় তখন আমরা সত্যি সত্যি আমরা হয়তো বলতে পারবো যে আমরা সত্যিকার অর্থে এবার আশার মুখ দেখছি। তো সেটা হলো বাকি মিনিস্ট্রিগুলির কথা। কিন্তু বাকি মিনিস্ট্রিগুলির পাশাপাশি সমাজ কল্যাণের কাছ থেকে যেটা আসলে প্রতিবন্ধী মানুষের মূল প্যারেন্ট মিনিস্ট্রি, তার রোলটা নিয়ে আসলে আমি খুবই হতাশ। এটা এটা মানে পাবলিকলি বলতে আমার কোনো দ্বিধা নাই যে আমি হতাশ, কারণ এই এই অ্যাকশন প্ল্যান বলেন, এই আইন বলেন, গভর্নমেন্টের অ্যালোকেশন অফ বিজনেস বলেন, সবকিছুই তো শেষ পর্যন্ত বলছে যে প্রতিবন্ধী মানুষের মূল অভিভাবক হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আইনটা তাদের, অন্য মন্ত্রণালয় বাস্তবায়ন করলো কি করলো না, তাদের কাজটুকু তাদের করতে হবে। অ্যাকশন প্ল্যান তাদের মিনিস্ট্রি থেকে তুলে ক্যাবিনেটে পাস করা, তাদের তো দায়িত্বটা নিতে হবে। এই দায়িত্বটা আসলে তারা নিচ্ছে না। অন্য কেউ কাজ করতে চাইলে তারা বাধা দিচ্ছে, এরকম বেশ কিছু সমস্যা আছে। কাজেই তাদের কাছ থেকে এটা আরো বেশি প্রত্যাশা করা উচিত। আমি একটা মিনিস্ট্রিকে ধন্যবাদ দিতে চাই, সেটা হলো মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ। এটা আমি একদম অন রেকর্ড বলতে চাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাইরে যদি সত্যি সত্যি একটা মিনিস্ট্রিকে আমরা দেখি যে তারা ডিসেবিলিটি ইনক্লুসিভ প্রোগ্রামিং করছে, তাহলে বলতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলিফের কথা। লোকাল গভর্নমেন্টের কথা বলা উচিত। লোকাল গভর্নমেন্টে অ্যাটলিস্ট পলিসির জায়গা থেকে তাদের প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট অথরিটিকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, প্রত্যেকটা জায়গায় খুব স্পেসিফিক 7টা কাজের কথা বলা হয়েছে, তাদেরকে এটা করতে হবে, তাদের বাজেট অ্যালোকেশন করতে হবে। তো সেটা অনেক জায়গায় হয়েছে। হ্যাঁ, নতুন যে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার যেটা এসছে, সেখানে একটা ওয়ার্ড কমিটির কথাটাও একেবারে মানে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, এবং সেখানেও প্রতিবন্ধী মানুষদের রিপ্রেজেন্টেশনটাকে নিশ্চিত করার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাই বললাম যে এই একটা মিনিস্ট্রি সত্যিকার অর্থে ডিসেবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি, এবং সেখান থেকে বাকি মিনিস্ট্রিগুলি শেখা উচিত যে কিভাবে আসলে চাইলে আপনার
অ্যালোকেশন অফ বিজনেসও কোনো বাধা না, কারণ আপনার নিজের কাজের মধ্যে আপনি প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবেন, এটা কেউ বাধা দিবে না। এটা অ্যালোকেশন অফ বিজনেসে যদিও বলে যে এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ দ্য হ্যান্ডিক্যাপ বা পার্সন উইথ ডিসেবিলিটিস হলো সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্ব। ডিজাস্টার মিনিস্ট্রি ডিজাস্টার নিয়ে কাজ করবে, সেখানে প্রতিবন্ধী মানুষেরও ডিজাস্টারের হবে, কাজে সে তাদের কথা মাথায় রেখে করছে। সেভাবে এডুকেশন মিনিস্ট্রি সে এডুকেশন নিয়ে কাজ করবে, মহিলা শিশু মন্ত্রণালয় মহিলা শিশু নিয়ে কাজ করবে, তাহলে সেখানে প্রতিবন্ধী নারী প্রতিবন্ধী শিশুর বিষয় কেন তারা করবেন? তো এই জিনিসগুলি আসলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যদি আমরা বলি সত্যিকার অর্থে, মানে ডিজাস্টার মিনিস্ট্রির কাছ থেকে বাকি মিনিস্ট্রিগুলি শেখা উচিত, অথবা লোকাল গভর্নমেন্টের কাছ থেকে শেখা উচিত যে লোকাল গভর্নমেন্ট কিভাবে একদম স্পেসিফিক্যালি তারা তারা একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে 7টি জিনিস প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট অথরিটিকে মানতে হবে। তো এরকম সত্যিকার অর্থে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে, যেগুলি যেগুলি আমরা হয়তো সবকিছু চোখে দেখি না, কিন্তু হচ্ছে। একটু অ্যাড করি নাফিস ভাই, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির সাথে, এটা হচ্ছে যে এনআইএলজি যেটা আছে আমাদের, যে ইনস্টিটিউট ফর লোকাল গভর্নমেন্ট, ট্রেনিং ইনস্টিটিউট ফর লোকাল গভর্নমেন্ট, ওদের যে ট্রেনিং, যে ফাউন্ডেশন ট্রেনিং যে কারিকুলাম, সেটার মধ্যে কিন্তু এই 7টা দিক নির্দেশনা সহ স্পেসিফিক ট্রেনিং কন্টেন্টকে ইনক্লুড করা হয়েছে। সো ওখানে এখন যারা নতুন নির্বাচিত বা বা নির্বাচিত বা জনপ্রতিনিধিরা প্রশিক্ষণে আসেন, তারাও কিন্তু এই ডিসএবিলিটি ইনক্লুশনটা সম্পর্কে জেনে যান। অনেক ক্ষেত্রেই তারা মানে আমাদেরকেও ইনভাইট করেন, তারা তো নিজেরা সেশন কন্ডাক্ট করেনি, আমাদেরকেও আবার ইনভাইট করেন সেখানে কমপ্লিমেন্ট করার জন্য। তো এনআইএলজিও কিন্তু তার দিক থেকে মানে মেনশন করার মতো কিছু কাজ করছে। লিপিকে একটু প্রশ্ন করি, এটার সাথে সাথে যদি একটু যোগ করা যায়, মানে কি যে কাজগুলো ইতিবাচক কাজগুলো আমরা দেখছি এখনো কি দুটো মন্ত্রণালয়ের কথা এসেছে স্পষ্ট আকারে, সেখানে কি আসলে নারী পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সরকারি উদ্যোগে কোনো ধরনের ভিন্নতা আছে, ইতিবাচক নেতিবাচক, বা কোনো ধরনের ভিন্নতা আসলে আমরা দেখছি যেটা আমরা আলাপ করতে পারি, বিবেচনা করা দরকার? মানে সাধারণত যেভাবে আমাদের দেশে যেটা মেইন স্ট্রিম মানে মূলধারা সমাজে যেভাবে নারী পুরুষের যে পার্থক্যটা আমরা দেখি বা বৈষম্যটা দেখি, প্রতিবন্ধিতার ক্ষেত্রে সেটা ভিন্ন কোনো কিছু না। হ্যাঁ, আবার এটার সাথে কিন্তু আলাদা একটা ডাইমেনশন যোগ হয় যখন সেই নারীটি প্রতিবন্ধী হন, এটা ব্যাপকতাটা আর একটু বেশি হয়। তো মানে ডিপ্রাইভেশনের দিক থেকে এখনো প্রতিবন্ধী নারীদের পিছিয়ে থাকার পরিমাণটা অনেক অনেক বেশি, এবং এই সমস্যাটা আরো অনেক গভীর। আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমাদের লিডারশিপ ট্রেনিং এ আমরা করেছিলাম যে প্রত্যেকটা দলের কমপক্ষে 40% সদস্য হতে হবে নারী, এবং প্রশিক্ষণে যখন আসবেন সেখানে অবশ্যই হাফ হাফ, একদম 50-50 নারী পুরুষ হতে হবে। এখন দেখা গেল যে সেই প্রতিবন্ধী নারী, সে হয়তো সে একেবারেই গ্রামাঞ্চল থেকে আসছে বা চরাঞ্চল থেকে আসছে, তো যখন পুরুষ প্রতিবন্ধিতাকে নির্বাচন করা হয় তখন সে তার পরিবারের অনুমতি আনতে গেলে কোনো সমস্যা হয় না, সহজেই পাওয়া যায়। কিন্তু প্রতিবন্ধী নারীর যখন যাওয়া হয় তখন সেই অনুমতি পেতে মানে বেশিরভাগ ক্ষেত্রে খুবই স্ট্রাগল করতে হয়েছে। এমনও হয়েছে যে পুরো পরিবারটাকে আমাদেরকে বলতে হয়েছে যে ঠিক আছে, আপনারা আপনার মেয়েটা সহ আসেন, দেখেন যে আমরা আপনার মেয়েটার কোনো ক্ষতি করব কিনা। হ্যাঁ, 2 দিন থেকে আপনি দেখেন, যদি আপনি নিশ্চিত মনে করেন, সেফ ফিল করেন, তাহলে আপনার মেয়েটাকে রেখে যান, না হলে আপনি আপনার মেয়ে নিয়ে ফেরত যান। তো ওরা তখন বলতো যে আসলে তাহলে এত মানে নেগেটিভ কথা কেন মানুষজন বলে প্রতিবন্ধী মেয়েদেরকে নিয়ে। পরিবার তখন আমাদেরকে উল্টা প্রশ্ন করে, মানে সমাজেও কিন্তু এই প্রতিবন্ধী নারীদেরকে নিয়ে যে খুব ইতিবাচক একটা ভাবমূর্তি তুলে ধরা হয় সবসময়, বা ইতিবাচক ভাবে তাদেরকে রিগার্ড করা হয়, তাও না। সো এই প্র্যাকটিসটা বেসরকারি বলেন সরকারি বলেন কোনো জায়গাতেই যে খুব একটা মানে এটা কি বলবো উল্লেখযোগ্য কিছু বা প্রশংসার যোগ্য কিছু তা না। এই একটা এরিয়াতে এখন আমাদের অনেক অনেক কিছু করার আছে। নাফিস ভাই, যদি এখানে এর সাথে যোগ করি, আপনার চোখে কখনো পড়েছে নাকি যে প্রতিবন্ধী নারীদের বিষয়গুলো আসলে কোনো পার্থক্য আছে কিনা? বিষয়টা হলো কি যে সাম্প্রতিক গ্যাপ অ্যানালাইসিসের প্রেক্ষিতে আমি
আমি ডাটা অ্যানালাইসিসের মানে এত ডাটার দরকার নাই। যেটা হচ্ছে যে আমরা যারা যেমন জাতীয় প্রতিবন্ধী ফোরামের যখন আমি কাজ করেছি আমাদের প্রায় 400 সদস্য সংগঠন ছিল। হ্যাঁ, আহ, আমি যদি বলি যে আমাদের প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করা যে সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলির মধ্যে আসলে আমরা সবাই সত্যি কথা বিশ্বাস করি কিনা যে প্রতিবন্ধী নারীকে নিয়ে কাজ করতে হবে বা তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। বা বললেও আমরা কাজের সময় আসলে সেটা করছি কিনা। হ্যাঁ, তো প্রপোজাল লেখার সময় হয়তো আমরা বলছি কিন্তু কাজ করতে গিয়ে আমরা আসলে সেটা করছি কিনা বা অন্তর থেকে বিশ্বাস করছি কিনা এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করা উচিত। হ্যাঁ, যেমন ধরেন যে প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করা যে সংগঠনগুলি আছে সেখানে প্রতিবন্ধী মানুষের হেডেড যে সংগঠনগুলি আছে সবগুলি তো ডিপিও না। হ্যাঁ, অনেকগুলি ডিপিও কিন্তু অনেকগুলি আছে যেগুলি প্রতিবন্ধী মানুষ হেডেড কিন্তু তারা ডিপিও না। কিন্তু সেই সংগঠনগুলির মধ্যে প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করার জন্য যে কমিটমেন্ট আর যে সংগঠনগুলি নন ডিসেবল পার্সন হেডেড তাদের কমিটমেন্ট কি সমান? আমি এটা জেনারেলাইজ করা উচিত না, কারণ কতগুলি সংগঠন আছে খুবই ভালো কাজ করে। একদম সিডিডির কথাই যদি বলি যে নোমান ভাই তো প্রতিবন্ধী মানুষ না। হ্যাঁ, ইপসার কথা যদি বলি ওখানে ওইটা তো আর প্রতিবন্ধী হেডেড না। এরকম মানে বেশ কিছু সংগঠন আছে কিন্তু সব সংগঠন কি আমরা বলতে পারবো যে সবগুলি আসলে সত্যিকার অর্থে কমিটমেন্ট নিয়ে কাজ করছে? যদি সত্যিকার অর্থে কমিটমেন্ট নিয়ে কাজ করতো তাহলে প্রতিবন্ধী মানুষের লিডারশিপ আরো বেশি স্ট্রং হতো। ডিপিও গুলি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করতে পারে। আমরা একটা সময় জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে একটা জিনিস প্র্যাকটিস করার জন্য একটা নতুন একটা ধারা তৈরি করা যায় কিনা এরকম একটা জিনিস করার জন্য আমরা 6টা সংগঠন নিয়ে একটা কাজ শুরু করেছিলাম মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তা নিয়ে, যে আমরা 6টা সংগঠনে 6টা প্রতিবন্ধী মানুষের দল তৈরি করব যারা একটা অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে তৈরি হবে এবং সেখানে বাধ্যতামূলক ভাবে কয়েকজন প্রতিবন্ধী নারীকে থাকতে হবে, হুইল চেয়ার ইউজার থাকতে হবে, 2জন প্যারেন্ট থাকতে হবে, ম্যাক্সিমাম 2জন প্যারেন্ট থাকতে হবে, এরকম একটা ইয়ে। কিন্তু যে সংগঠনগুলির সঙ্গে কাজ করছিলাম মানে মানে আমাদের মেম্বার সংগঠনের ছত্রছায়ায় এই গ্রুপগুলি তৈরি হচ্ছে, সেখানে যখন এই দলগুলি যখন প্রতিবন্ধী মানুষের দলগুলি যখন স্ট্রং হওয়া শুরু করলো, তারা যখন ইন্ডিপেন্ডেন্স চাইলো, তখন কিন্তু সেই সংগঠনগুলি দিতে রাজি ছিল না। মানে সবগুলি সংগঠন কিন্তু রাজি হয়নি তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য। যে তারা যে একটা দল হিসেবে দাঁড়াবে, তারা যে একটা ডিপিও হবে, এটা কিন্তু সেই সংগঠনগুলি চাচ্ছিল না। কাজেই আমরা আসলে ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা কি আসলে প্রতিবন্ধী মানুষের এম্পাওয়ারমেন্টে সবাই কি আসলে সত্যি কথা বিশ্বাস করি এবং সেখানে প্রতিবন্ধী নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে সমানভাবে প্রতিবন্ধী নারী পুরুষের সঙ্গে তার ডেভেলপমেন্ট নিয়ে কি আমরা আসলে সবাই সমানভাবে বিশ্বাস করি? যদি বিশ্বাস করতাম তাহলে কিন্তু চিত্রটা আরো অনেক ভালো হতো আর কি। আচ্ছা, ধরা যাক, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের সমাজকে লিপি যেটা বলছে ডিভাইড, মানে কি এটা সমাজের আরো গভীরে বিষয়টা লুকিয়ে আছে। আমরা অনেক গভীরে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে এখনো চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ গুলাকে আমরা কাগজে কলমেও কোনো কিছু আমরা চেষ্টা করছি কিনা সেটা একটা বিষয় আছে। আমি কাগজে কলমে কিন্তু খুব ভালো ভালো কথা আছে। 2013 নারী প্রতিবন্ধীদের বিষয়টি কতটুকু স্পষ্ট করা আছে 2013 আইনে? না, মানে খুব সুন্দর করে স্পষ্ট করা আছে। হ্যাঁ, প্লিজ। আমি তো সেটাই বললাম যে ডকুমেন্টে সবই খুব ভালো আছে, প্র্যাকটিক্যালি গিয়ে কাজগুলি হচ্ছে না, এটা হলো কথা। হ্যাঁ, না, নাফিস ভাই আপনি নিজেও জানেন যে যারা এই আমাদের আইনটাকে বাস্তবায়ন করবেন, যারা সোকল প্যারেন্টস লিড সংস্থা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তার যে কর্মী বাহিনী, তারা কতটুকু এই আইনটা সম্পর্কে ধারণা রাখে এবং যারা রাখে তাদের সাথে কাজ করার মানে তাদের কাজের মান এবং যারা ধারণা রাখে না তাদের কাজের মানে পার্থক্য। নাফিস ভাই, এটা আপনি সবচেয়ে প্র্যাকটিক্যালি আপনি সবসময় এটা উদাহরণ দিয়ে বলেন, আপনি এটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, সেটা মানে যেটা হচ্ছে যে আমি নাম বলবো না, একজন প্রাক্তন সচিবের কথা বলি। একজন প্রাক্তন সচিব একটা মিটিং এ বসে বলছেন যে আইনে অটিজমকে 12 ভাগে ভাগ করা হয়েছে। মানে উনি আসলে প্রতিবন্ধিতা এবং অটিজমের তফাৎটা একজন সচিব যদি পরিষ্কার না বুঝেন
হ্যাঁ, এটা কিন্তু খুবই দুঃখজনক। আহ, একটা একটা প্রোগ্রামে একটা একটা প্রোগ্রামে যখন মানে মন্ত্রীকে মন্ত্রী মহোদয়কে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, মন্ত্রী মহোদয় একটা বক্তৃতা দিচ্ছেন, আমি এর এর এক ফাঁকে মানে পরে একটা ফাঁকে বসে মন্ত্রী মহোদয়কে বললাম যে স্যার আপনি যে কথাটা বললেন এটা আসলে ঠিক না, এই কথাটা এইভাবে হওয়া উচিত, এটা আসলে এই আচ্ছা জিনিস। নাফিস ভাই, আমরা আমরা এই আলোচনাটা হয়তো আমরা রেখে, আমাদের হাতে খুব সময় কম, ছোট জি করে আপনারা দুইজনই পালাক্রমে যদি একটু বলতে পারেন। এক হলো কি, এই যে এখন যে কোভিড চলছে, হ্যাঁ, কোভিড হুম, 19 আমাদের সবার জীবনটাকে পাল্টে দিয়েছে নানান ভাবে, এবং এক অর্থে আমাদেরকে একটু কিছু সম্ভাবনা তৈরি করেছে। আমরা অনলাইনে অনেক বেশি সক্রিয় হয়েছি। আপনার সাথে আমার অনেক দিন পরে দেখা, আনিকার সাথে তো রাইট। অনেক অনেক বছর পরে দেখা। আহ এই প্রেক্ষিতে আসলে সরকারের ঠিক কি করলে পরে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুবিধা হবে, কি কি পদক্ষেপ নিতে পারে? ছোট করে 1 মিনিট করে দুইজন বলে আমরা তারপরে আমরা ইনস্টিটিউটে আবার ফেরত যাবো আহ সেতুর কাছে, প্লিজ। ব্যাপার। আমি একটু আমি একটু শুরু করে দিয়ে নাফিস ভাইয়ের কাছে ছেড়ে দিই। জাস্ট আপনাকে খালি এইটুকুই বলবো, এই করোনা কালেই আমার যেটা বলছিলাম যে সফট স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি যে প্রজেক্টটা করছি গত 7 মাস ধরে, এটা আরো 7 মাস চলবে আমাদের। তো সেখানে বিষয়টা হয়েছে যে পুরো সার্ভিসটাই আমরা প্রোভাইড করবো প্রতিবন্ধী মানুষদেরকে অনলাইনে। সেক্ষেত্রে যোগাযোগ করে, টেলিফোন হয়তো সবারই আছে কিন্তু ম্যাক্সিমামেরই স্মার্টফোন নেই, ঠিক আছে? ল্যাপটপ তো দূরের কথা, ম্যাক্সিমামের কাছেই স্মার্টফোন নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম যে স্মার্টফোন ব্যবহার করবো, তো ডাটা কিনতে হবে, সেই ইকোনমিক ক্যাপাসিটিটা তার নেই। তো টেকনোলজির অনেক সুবিধা আছে আমরা সবাই জানি, কিন্তু টেকনোলজিটাকে প্রতিবন্ধী মানুষদের জন্য এফোর্ডেবল এবং অ্যাক্সেসেবল করাটা হচ্ছে মানে খুব জরুরি একটা বিষয়। এবং এই জিনিসটা মানে খুব কংক্রিটলি না করলে বেশিরভাগ প্রতিবন্ধী মানুষই যেহেতু দরিদ্র সীমার নিচে জীবনযাপন করে, তারা এই টেকনোলজি সুবিধাটা নিয়ে এগিয়ে যেতে পারবে না। এবং যেহেতু টেকনোলজির সুবিধাটা নিতেই হবে, করোনা আমাদেরকে সেটা একেবারে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে টেকনোলজি নিয়ে খুব বেশি পিছিয়ে থাকলে চলবে না। তো তাহলে তাকে দেখা যাচ্ছে কি যে প্রতিবন্ধী মানুষগুলো কিন্তু বেশি, মানে তাদের যে প্রান্তিক অবস্থা, এটা আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। এবার যদি নাফিস ভাই কমপ্লিমেন্ট করেন। আমি আসলে আমি যাব গ্রাসরুটস। হ্যাঁ, কারণ মানে করোনাতে প্রত্যেকটা মানুষই এফেক্টেড, প্রত্যেকটা মানুষের ইনকাম এফেক্ট মানে ইয়ে হয়েছে, তার মধ্যে প্রতিবন্ধী মানুষের জন্য তো এটা আরো বেশি সমস্যা। প্রতিবন্ধী মানুষের যদি কোনো চাকরি বা ইনকামে না থাকতো, তার পরিবারের ইনকাম কমে যাওয়ার কারণে তাদের জন্য ক্রাইসিসটা আরো বেশি ইয়ে হয়ে গেছে। সেই জন্য আমি বলবো যে ওই লেভেলে গিয়ে আসলে আরো বেশি গভর্নমেন্টকে স্ট্রেস দিতে হবে। প্রণোদনা প্যাকেজ যেগুলো গভর্নমেন্ট বলছে, মানে লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু সেখানে প্রণোদনা প্যাকেজের কথা বলা হচ্ছে, সেই সমস্ত জায়গায় আসলে প্রতিবন্ধী মানুষ কোথায় বা তাদের অবস্থানটা কোথায়, সেই জায়গায় কিছু করা যায় কিনা। আজকে ধরেন এই যে প্রত্যেকটা উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে যে চাল বা এরকম যে এগুলি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সেখানে প্রতিবন্ধী মানুষরা অগ্রাধিকার ভিত্তিতে তার সেটা পাচ্ছে কিনা, সেই লিস্টিংটা করার সময় প্রতিবন্ধী মানুষ বা তার পরিবারগুলি পাচ্ছে কিনা, এই জিনিসটা দেখাটা খুব জরুরি। আমি সেখানে কেউ কেউ হয়তো সেখানে কোটার কথা বলতে পারে, 10% কোটা বা 5% কোটা। আমি কোটার কথা না বলে বলবো যে দরিদ্র প্রতিবন্ধী মানুষ ওই এলাকায় যা আছে তারা যেন পায় বা তাদের পরিবারগুলি যেন পায়, সেটা যেন এনশিওর। তো সেই জায়গাটা একটা ইয়ে করা। আরেকটা আমি বলবো যে দেখেন, করোনা চলে যাচ্ছে না কিন্তু, মানে আমাদের কিন্তু করোনা নিয়েই বাস করতে হবে আগামী 2-3 বছর। কবে কবে এটার ভ্যাকসিন আসবে, কি হবে, সেটা আসলে আমরা জানি না। কাজে এই করোনা নিয়ে এই নিউ নর্মাল বা আপনি যে নামেই বলেন না কেন, এটা নিয়েই বাস করতে হবে। তো এই সময়টায় প্রতিবন্ধী মানুষের বা তাদের পরিবারের জন্য একটা স্পেশাল রেশনিং এর ব্যবস্থা করা যায় কিনা সরকারের পক্ষ থেকে, এটা করতে পারলে কিন্তু একটা বড় সাপোর্ট প্রতিবন্ধী মানুষ বা তাদের পরিবারগুলি পেত। আমি আমি জাস্ট এই 2-3 জায়গায় এটাকে এখন ইয়ে করে রেখে, মানে কারণ আমরা আমরা টেকনোলজি নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু সেটাও কিন্তু একটা সার্টেন ক্লাস প্রতিবন্ধী মানুষের জন্য বা একটা গ্রুপ অফ প্রতিবন্ধী মানুষ যারা শিক্ষা পেয়েছে, যারা মোবাইল ফোন অ্যাফোর্ড করতে পারে, কিন্তু কিদের কি হবে আর কি, সেই সেই জায়গায় আমি আসলে এই কথাগুলি বলতে চাই। সেতুকে দেখা যাচ্ছে, সেতু আমাদের দর্শক শ্রোতাদের কিছু মন্তব্য কি এখন পড়া যাবে? তারপরে আমি সাম আপ করতে চাই হ্যাঁ আজকের হ্যাঁ জন্য। অবশ্যই। আচ্ছা,
এমডি হাবিবুর রহমান লিখেছেন শুভেচ্ছা লিপি আপা ও নাফিস ভাইকে। হাবিব ভাই অনেকক্ষণ ধরে লিখছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, হাবিব ভাই অনেক কন্টিনিউয়াস, লিখেছেন আজকে। হ্যাঁ অনেক অনেক কিছু হ্যাঁ, লিখেছেন। হ্যাঁ, তাসনিম সিদ্দিক লিখেছেন শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ। এমডি হাবিবুর রহমান লিখেছেন প্রিয় মানুষ মোশাররফ ভাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক জানাই। আমরা আসলে শোকাহত। রোজিনা ইয়াসমিন লিখেছেন কংগ্রেটস, কিপ গোয়িং লিপি খালা। ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি। এইচ.এম. খায়রুল বাশার নাইস টু সি ইউ নাফিস ভাইকে জানিয়েছেন ফ্রম খুলনা। বাহ, খুলনা থেকে। আচ্ছা, খুলনার মানুষকে আমরা পেয়ে যাচ্ছি এই সময়। অন্তরা আহমেদ শুভেচ্ছা রইল। অন্তরা আপাকেও শুভেচ্ছা। হ্যাঁ, আফরোজা অন্তরা আহমেদ আবার লিখেছেন আফরোজা অনেক আমার কলেজের সাথী, আমরা একই কলেজে একই ব্যাচের। আচ্ছা, আমি অন্তরা আহমেদকে অনেকদিন পরে ওনার সাথে যোগাযোগ হলো, অনেক অনেক বছর পরে। আফরোজা মুক্তা অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আজকে মুক্তার আসলে নেটে অনেক প্রবলেম হচ্ছে, সেই সমস্যায় বারবার চলে যাচ্ছে। এই তো পেয়েছি আবার। হ্যাঁ, আমরা চারজন কথা বলে গেছি আর একজনই এটা ইন্টারপ্রেট করে যাচ্ছে, এটা আসলে একটু কষ্টকর। হাবিবুর রহমান লিখেছেন শুভেচ্ছা আফরোজা আপা, আপনাকে অনেকেই অনেকভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আমরাও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি ইশারা ভাষা শিখতে চাই। আমাদের একদম মানে কোস্টাল রিজিয়নের একজন প্রকৃত যোদ্ধা। আচ্ছা, হ্যাঁ, উনি প্রতিটা কথাতেই আপনাদের সাথে যোগ করছিলেন। হ্যাঁ, উনি অন্তরা আপার সাথে বোধহয় আফরোজা মুক্তার সাথে বোধহয় অন্তরা আপা যুক্ত মানে যোগাযোগ করতে চান, ইশারা ভাষা শিখতে চান। এটা আমাদের জন্য একটা সুখবর। উনি আমাদের এই প্রোগ্রাম দেখে ইশারা ভাষা শিখতে আগ্রহী হয়েছেন। ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান লিখেছেন আবারও এসডিএসএল ইশারা ভাষার কোর্স আয়োজন করে যোগাযোগ করতে পারেন। বাহ, উনি সমাধান আরেকটা দিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে ধন্যবাদ জানিয়েছেন। কথাই বলা হয়েছে সকাল প্রথমে। হ্যাঁ, তাসনিম সিদ্দিক লিখেছেন মুক্তাকে অভিনন্দন। আপনি বোধহয় লম্বা একটা দেওয়ার পরে আপনাকে অভিনন্দন জানিয়েছেন। হাবিবুর রহমান লিখেছেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ইশারা ভাষার প্রশিক্ষণ আয়োজন করা জরুরি। বাহ, এটা একদম এই প্রসঙ্গে একটু বলা দরকার। সেটা হলো যে আমাদের আসলে অনেকগুলো সংগঠন থেকে ইশারা ভাষা তৈরি করা হচ্ছে, তো গভর্নমেন্ট থেকে একটা প্রসেস একবার হাতে নেওয়া হয়েছিল যে এটাকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য, যে এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য। এটা আসলে প্রমিত একটা মানে জাতীয় পর্যায়ে একটা প্রমিত ইশারা ভাষা খুবই দরকার। এটা তখন দায়িত্ব দেওয়া হয়েছিল ফাউন্ডেশনকে, কিন্তু ফাউন্ডেশন আসলে এটার জন্য অথরিটি না। এটা মানে ভাষা নিয়ে কাজ করে, সেটা বাংলা একাডেমি হতে পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা অধিদপ্তর মানে বিভাগ যেটা আছে তারা হতে পারে, বা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট হতে পারে। এরকম কোনো একটা অথরিটিকে দিয়ে আসলে আমাদের ইশারা ভাষা যতগুলো প্রসেস বা যতগুলো প্রোগ্রাম চলছে এগুলিকে নিয়ে একটা প্রমিত ইশারা ভাষার দরকার। আমি এক সময় বলতাম যে ছোটবেলা থেকে আমরা টিভিতে একটা প্রোগ্রাম দেখতাম, এসো গান শিখি। প্রোগ্রামটা বোধহয় এখনো চলে। তো এরকম একটা সাপ্তাহিক বা পাক্ষিক একটা অনুষ্ঠান 15 মিনিটের এসো সাইন শিখি কেন হয়? হ্যাঁ, এরকম একটা মিডিয়া থেকে যে কোনো একটা মিডিয়া যদি এসো সাইন শিখি নামে একটা ইয়ে করতে পারে। নাফিস ভাই অনেক অনেক ধন্যবাদ। আমরা এই ব্যাপারটাই আলাপ করছিলাম, আসলে খুব আপনি একটা জরুরি কথা বলেছেন। মানে কি এই অনুষ্ঠান শুরুর আগেই আমরা আলাপ করছিলাম যে আসলে সাইন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি এই মুহূর্তে যদি একটা নাটক হয় কোনো শব্দ ছাড়া, মানে আমাদের
সেই আদি যুগের নাটক সিনেমা, সেটা কি আসলে মানুষজন বুঝবে না? মানুষজন তো বুঝবে। এখন হলো মুখোমুখোশ যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা কেন এরকম একটা দুইটা আয়োজন এরকম হবে না কেন? হ্যাঁ, যেখানে আসলে কমিউনিকেট করার চেষ্টা করা হবে ভিন্নভাবে, যোগাযোগ করার চেষ্টা করা হবে ভিন্নভাবে, মানুষজনকে আসলে বোঝানোর চেষ্টা করা হবে, যেটা আরো অনেক ধরনের উপায় আছে। আমাদের আজকে সময় খুবই কম, আমরা আসলে টাইম এবং রিসোর্সেস আমাদের হয়ে যাচ্ছে, বারবার কেটে কেটে যাচ্ছে। আমি একটু করে বলতে চাই, নুরুন্নাহার নুপুর যুক্ত হয়েছিলেন, নুসরাত জেরিন জয়া যুক্ত হয়েছিলেন, মুনির আহমেদ যুক্ত হয়েছিলেন, মহুয়া আপা যুক্ত হয়েছেন, মহুয়া আরো যুক্ত ছিলেন আরো অনেকে। আমাদের কাছে এখানে সবগুলো নাম আমি এই মুহূর্তে পড়তে পারছি না, কিন্তু আমাদের একটু আমি পড়ে দেব। আমি অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই। আমাদেরকে সংক্ষেপ করার জন্য আমি একটু সামারিটা করে নিই। আজকে আমরা যে আলাপগুলো করলাম, এটা স্পষ্ট যে আসলে সরকার যে কাজগুলো করছে, আমাদের একটা ভিত্তি তৈরি হয়েছে আমাদের সকলের জন্য, বড়সড় একটা ভিত্তি তৈরি হয়েছে। এই ভিত্তিটার উপরে প্রতিবন্ধী মানুষদেরকে আসলে তাদের অধিকার আদায়ে আরো সংঘবদ্ধ হওয়ার অবকাশ আছে, যেটা আনিকা রহমান লিপি বলেছে যে সরকারের অনেকগুলো কাজ আছে, সরকার বলেছে এগুলো করবে, সেইটার জন্য তার কাঠামোগুলা তৈরি হয়েছে, কিন্তু কাঠামোগুলার কাছে আসলে সেবা নিতে যেতে হবে। তা না হলে পরে আসলে এই কাঠামোগুলো সক্রিয় হবেও না, এবং কাঠামোগুলো আমরা গ্যাপ গুলোও বুঝতে পারবো না, কতটুকু কাজ হচ্ছে কতটুকু কাজ হচ্ছে না। পাশাপাশি আসলে আমাদের জন্য যে চ্যালেঞ্জ গুলো আছে, সেটা হলো এই কোভিড বা অন্য যে কোনো ধরনের চ্যালেঞ্জ গুলোর ক্ষেত্রে খুব জরুরি যে এই লিপি যেভাবে আইডেন্টিফাই হয়েছে, সেইভাবে প্রত্যেকটা প্রতিবন্ধী পরিবার, যে পরিবারে প্রতিবন্ধী মানুষ আছে, সেই পরিবারগুলোকে আলাদাভাবে যদি আমরা শনাক্ত করতে পারি, এবং তার জন্য যদি রেশনিং ব্যবস্থা করা যেতে পারে, তার জন্য যদি আলাদাভাবে তাদের জন্য সহায়তা প্রকল্পগুলো ওইভাবে সাজানো যেতে পারে, 18 লক্ষর জায়গায় 5 গুণ যদি আমরা বাড়াই, তাহলে আমরা এই পরিবারগুলো আইডেন্টিফাই হলে পরে হয়তো তাদের কাছে সহায়তা প্রকল্পের মাধ্যমে তাদেরকে আসলে এই নতুন নতুন চ্যালেঞ্জ, যেটা হলো কোভিড হতে পারে, মহামারী, অন্যান্য ধরনের চ্যালেঞ্জ গুলা বা সেবাগুলো পৌঁছানোর জন্য, তথ্য সেবা গুলো পৌঁছানোর জন্য সহজ হতে পারে। এই কাজগুলো আমাদের আসলে সামনের দিনের জন্য আমাদের জরুরি হবে। তবে যে বিষয়গুলো বলা দরকার, সেটা হলো সরকারের পদক্ষেপগুলো যা যা কাজ হচ্ছে, সেই কাজগুলোর আসলে ব্যাপক প্রচারটা দরকার, এবং প্রচারটা এই মানের দরকার যাতে আমাদের এখানে এই মুহূর্তে আসলে মিডিয়া হাউস প্রচুর আছে, মিডিয়ার মাধ্যমে নিয়মিত ভাবে, যেটা বললেন যে এসো সাইন শিখি, এসো ইশারা ভাষা শিখি, সেইভাবে যদি এটাকে ছড়ানোর সুযোগ হয়, তাহলে আসলে মানে কি প্রতিবন্ধী পরিবার, যে প্রতিবন্ধী ব্যক্তি আছে এমন পরিবারগুলো আসলে তারা জানতে পারবে কোথায় গেলে আমাদের সাহায্য পাওয়া যায়। আমরা আজকে 1 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই আজকে এই অবস্থায়। আমাদের কিছু আজকের জন্য বড় চ্যালেঞ্জ ছিল যে ইশারা ভাষা দিবসটাকে নিয়ে আমাদের কিছু বক্তব্য আমরা আলাপ করেছি। তবে টাইম সময়ের সংকুলন করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যখনই আমরা এই আপনাদের মতো মানুষগুলাকে নিয়ে আসি, কথা বলতে থাকেন, আমরা শুনতে থাকি। আমি বাধা দিয়েছি তার জন্য দুঃখিত, কিন্তু বাধা না দিয়েও আমার উপায় নাই। আমি সেতুর কাছে ফিরে যাচ্ছি আজকের অনুষ্ঠান শেষ করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারকে অসংখ্য ধন্যবাদ 4 জন মানুষকে একসাথে হ্যান্ডেল করার জন্য। আর নাফিস ভাই, আপনাকে অনেকদিন পরে আপনার নতুন অবতার দেখে ভালো লাগলো। আর মঈন ভাইয়ের কথা আমার যেটা বলা হয়নি, আমি যখন এসআরবিপি তে জয়েন করি তখন মঈন ভাইও জয়েন করেন, এবং মঈন ভাইয়ের কাছ থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে, যেটা আমি এখন উল্লেখ করি যে ওই সময়টা মঈন ভাইকে না পেলে হয়তো আমার ডেভেলপমেন্টটা ওইভাবে শুরু হতো না। তো সেই অর্থে মঈন ভাই আমার একজন গুরু। তো অনেকদিন পরে দেখা হলো এবং একসাথে কাজ করতে পারলাম, সেই জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সেতু আপা সব ধরনের সহযোগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আহ, আমি আমি শেষে যেটা বলতে চাই, লিপি আপা যেখান থেকে শুরু করলো সেই জায়গায় বলতে চাই, আমি 94 সাল থেকে লিপি আপাকে চিনি, কোনো পরিবর্তন হয়নি, এই করোনার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে না, দ্যাট ওয়াজ ফান। কিন্তু মানে যেটা বলবো যে প্রতিবন্ধী মানুষরা যেহেতু আপনার এই সংগঠন এবং সংগঠনগুলি যেহেতু এই প্রোগ্রামটা দেখে, তাদের উদ্দেশ্যে জাস্ট দুইটা কথা বলতে চাই। একটা হলো, ভাই আপনাদেরকে সংগঠিত হতে হবে। মানে আপনাদের সংগঠনগুলো যদি একসঙ্গে প্ল্যাটফর্মে না আসেন, সেটা কোন প্ল্যাটফর্ম সেটা আপনারা বেছে নেন, কিন্তু প্ল্যাটফর্মে থাকতে হবে। কারণ সরকারের সাথে অ্যাডভোকেসি করতে গেলে একটা সংগঠনের, দুইটা সংগঠন, তিনটা সংগঠন এইভাবে গেলে হবে না, একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। সেই প্ল্যাটফর্মটা আপনারা নিজেরা বেছে নেন, কোন প্ল্যাটফর্ম, যেটাই বেছে নেন সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যেন সংগঠিতভাবে সরকারের সঙ্গে এই কাজগুলি করেন। আর আরেকটা যেটা শেষ যে কথাটা বলবো সেটা হলো, আপনার এলাকার প্রতিবন্ধী মানুষ যারা আছে তারা এই ডাটাবেজে ঢুকলো কিনা, এই তারা আইডেন্টিফাইড হলো কিনা, ন্যাশনাল ডাটাবেজে আসলো কিনা, কাজটা কঠিন, কিন্তু তাদেরকে শনাক্ত করে এই ন্যাশনাল ডাটাবেজে তাদের তথ্যটা নিয়ে আসেন। তাহলেই যে এই এই মানুষগুলি আসলে মানে সাস্টেনেবল কোনো একটা প্রোগ্রামের আওতায় বা একটা ইয়ের আওতায় তারা সুযোগ পায়। সবাইকে ধন্যবাদ। আহ, নাফিস ভাই এবং লিপি কথা সূত্রে আমি একটু এক লাইন বলে দিই। আহ, আসলে নাফিস ভাই শুরুতে বলেছিল যে আমরা আসলে সবাই শিখি আসলে প্রতিবন্ধী মানুষদের সাথে কাজ করতে গিয়ে শিখি যে প্রতিবন্ধিতা বিষয়টা। লিপি এবং আমি যাদের সাথে কাজ করছি, নাফিস ভাইয়ের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে অল্প সময়ের জন্য। এই পুরো কাজটার ভেতর থেকে আমার আসলে শেখাটা আসলে তোমাদের হাত ধরে। এটা আমি যা কিছু পারি, যা কিছু জানি সব তোমাদের হাত ধরে। সুতরাং গুরুটা আসলে তোমরাও আমাদের গুরু। এবং যেটা নাফিস ভাই শুরুতেই বলেছিল যে প্রতিবন্ধিতা বিষয়ে, প্রতিবন্ধী ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবন্ধিতা নিয়ে প্রতিদিনের চ্যালেঞ্জ, প্রতি মুহূর্তের চ্যালেঞ্জ যে মানে পাড়ি দিচ্ছে, তার চেয়ে বেশি কেউ শেখায় না। তোমরা গুরু, আমরা তোমাদের সাথে থাকতে চাই। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান অনুষ্ঠান আসলে 10টায় শেষ হওয়ার কথা, কিন্তু আমরা 2 ঘন্টা চালিয়ে গেছি, তারপর আসলে এই আলোচনা শেষ হবার নয়। করোনাকালে আলাপন অনুষ্ঠান অ্যাপারচার ও এনএম ট্রাস্ট যৌথভাবে আয়োজনের পক্ষ থেকে আপনাদের দুজনের এত সুন্দর প্রাণবন্ত তথ্যবহুল আলোচনায় মুগ্ধ, এবং আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদেরকে আপনাদের এই মহামূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ লিপি আপা ও নাফিস ভাইকে। ধন্যবাদ দিতে চাই আফরোজা মুক্তাকে, তিনি আমাদের অনুষ্ঠানের শুরু থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের মাঝে যারা শ্রবণ প্রতিবন্ধী মানুষ জনগোষ্ঠী আছেন তাদের জন্য ইশারা ভাষায় আলোচনা উপস্থাপনা করে যাচ্ছেন। টার্নিং পয়েন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। করোনাকালে আলাপন অনুষ্ঠান অ্যাপারচার ও এনএম ট্রাস্টের যৌথ আয়োজনের পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই যারা প্রশ্ন ও মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমি তাদের নামগুলো বলতে চাই, ধন্যবাদ জানাইতে চাই, তাদের নামগুলো উল্লেখ করে আমাদের সাথে উনি প্রথম থেকে যুক্ত ছিলেন। এমডি হাবিবুর রহমান, তাসনিম সিদ্দিক, রোজিনা ইয়াসমিন, এইচ.এম. খায়রুল বাশার, অন্তরা আহমেদ, নুরুন নাহার নূপুর, এমডি সাইফুদ্দিন কবির, নুসরাত জেরিন, জয়া, এস.এম. মনির আহমেদ, মুখলেস রহমান, দুঃখিত, মুখলেসুর রহমান, সাইদা ফারহানা সিদ্দিক, মহুয়া পল, রোমানা হক, শহীদুল হক, শ্রাবণ শামীম, ফিদা আল মাসুম, ফিদা আল শামস, মীর তানওয়ার হুসাইন, আরিফুল ইসলাম, কোহিনুর আজাদ মলি, মহিদুল হাসান, সারোয়ার শাহাদাত, ইফতেখার শারফুল, ফাহমিদা মাসুম এবং আমাদের সাথে মার্ক জাহিদ। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন মন্তব্য করে, আপনাদের প্রশ্ন এবং মতামত দিয়ে।
আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং আমাদের অনুষ্ঠান নিজে দেখুন ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। লাইক ও কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ নাফিস ভাই।